অবস্থায় মারা যান। তো আমরা আমি অত্যন্ত প্রাউডলি বলি, অনেকেই হয়তো এটাকে আমাদের বাংলাদেশের কালচার অনেক সময় ভালো চোখে দেখে না। তবে আমি বলব যে আমার ২ মা, আমি খুব প্রাউড ফিল করি এখানে। এবং আমার বাবা যখন মারা যায় তখন আমার আ অ্যা ছোট ভাই, হয়তো অনেকেই ডিএকশন এ জানেন যে তার নাম হলো জুয়েল। সে লুৎফর রহমান জুয়েল, সে হলো ৭ মাসের গর্ভে ছিল। আর আমার ছোট ভাই সোহাগ, সে ছিল ৯ মাসের। আমি তখন জাস্ট ম্যাট্রিক পরীক্ষা দিছি ১৯৯০ সালে, রেজাল্ট আউট হয়নি। এই অবস্থায় কিন্তু আমি আমার আমি গ্রামে বাস করতাম। তখন আমি একটা কঠিন সময় কিন্তু আমার জীবনে আসলো। তখন আমি আসলে কিন্তু একটা কঠিন সিচুয়েশন ছিল যে একদিকে আমরা আজকের যে ছেলে ১৬ বছর বয়স, তার যে আ জ্ঞান, বুদ্ধি বা ডিজিটালাইজেশন কারণে আমি কিন্তু তখন এরকম ছিলাম না। তখন আমি একদিকে লেখাপড়া, আমার মা বলছে আমাকে লেখাপড়া করতে হবে যেহেতু আমি পরিবারের বড় সন্তান। কারণ আমার ভাইয়েরা আমাকে ফলো করবে পরবর্তীতে। আমরা ৫ ভাই ৩ বোন। তো একটা কঠিন একটা সমস্যা দিয়ে কিন্তু আমি শুরু করলাম। আমি লেখাপড়া করছি ঢাকা সিটি কলেজে। আমি সেখান থেকে আ ডিগ্রি পাস করি এবং এর পাশাপাশি কিন্তু আমি অনেকগুলি ব্যবসা করি জীবনে। আমি জানি যে চাকরি কিন্তু আমার জন্য সলিউশন না। আমার একটা চাকরি হলে সোনালী ব্যাংকে আমি করি নাই। কারণ আমার এত বড় সংসার, এটা কিন্তু মেইনটেইন করা সম্ভব না। তখন কিন্তু আমি বাংলাদেশ আমি আ আমার আত্মীয়স্বজনদের সহযোগিতায় সবাই কিন্তু আমাদেরকে সাপোর্ট করছেন এবং আমাদের পরিবারটাকে উঠানোর জন্য। তো আমি সেক্ষেত্রে আমি গার্মেন্টস বিজনেস করছি। গার্মেন্টস এর ব্যবসা, কাপড়ের ব্যবসা করছি। প্লাস আমি এর পাশাপাশি যেটা হলো যে আমি আ ফ্রুট বিজনেস করছি। আমি পোল্ট্রি ফার্মের বিজনেস করছি এবং আমি আমার আ এর পাশাপাশি কিন্তু আমি একটা কনফিডেন্স কুরিয়ার সার্ভিস নামে একটা প্রতিষ্ঠান ছিল। আ সেটার বৃহত্তর নোয়াখালী অফিসে বৃহত্তর নোয়াখালীর দায়িত্ব নিচ্ছি আমি। এইভাবে কিন্তু আমি অনেক ব্যবসা করছি। আমি প্রায় ১৫ টা বিজনেসের মতো করছি। সকল বিজনেস আমি ফেল। এরপর আমি স্টার্ট করছি যে আমার লেখাপড়ার পাশাপাশি আমি আ মনে করছি যে মনে করেন ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য তখন আমি আ কয়েকটা মেডিকেল কোর্স করি, শর্ট কোর্স, এবং পাশাপাশি আমি মেডিসিন বিজনেস শুরু করি। প্রত্যেকটা বিজনেসই কিন্তু আমি ফেল করছি। প্রত্যেক বিজনেস ফেল করার পরে আমি আ আ ২০০০ সরি ১৯৯৮ সালে কিন্তু আমি আ মেডিসিন বিজনেস এবং প্র্যাকটিশনার হিসেবে কিন্তু আমি প্র্যাকটিস শুরু করি। এবং সেক্ষেত্রে আমি খুব ভালো করছি এবং আমি আ আমাদের লক্ষ্মীপুর সদর থানার ডক্টরস অ্যাসোসিয়েশনের মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের আমি সেক্রেটারি ছিলাম এবং এই প্রতিষ্ঠান আমি শুরু করি। আ এবং এর পাশাপাশি কিন্তু আমি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আ আমি একটা হসপিটাল করি আমরা, এবং আমার যারা আমার কলিগস আছেন, এখনো আছেন, হয়তো অনেকে শুনতেছেন আ লক্ষ্মীপুরে, এবং আমি বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত হই এবং সব জায়গায় কিন্তু আমি ভালো করছি। আমি খুব ভালো বলতে পারতাম। এবং এবং এর পাশাপাশি আমি কিন্তু বিজনেসে লস করি এবং সকল বিজনেস অ্যাকুমুলেটেড যখন হয় তখন আমার বিজনেসের লস দেখা যাচ্ছে টোটালি ২০ লক্ষ টাকা তৎক্ষণিক সময়। ২০ লক্ষ টাকা যখন ঋণগ্রস্ত হই আমি, তখন কিন্তু আমি কাউকে না বলে আমি আ মানে সৌদি আরবে চলে যাই। এখানে অনেক হিস্ট্রি আছে, তবে আমি তখন যে বিষয়টা, খুব আমার ভাইরা কিন্তু খুব ছোট, ছোট তখন। আমি সবাইকে রেখে আমি চিন্তা করলাম যে আমার লাইফটা কিন্তু এখন আমার প্র্যাকটিস কিন্তু তখন খুবই ভালো এবং আমি প্রায় বাংলাদেশী তখন ৫০,০০০ টাকার মতো কিন্তু আমি ইনকাম করতে পারছি। আমার ইনকাম লেভেল ছিল। কিন্তু আমি ট্যাকল দিতে পারি নাই। কারণ হলো একসাথে অনেক টাকা ঋণগ্রস্ত, যেটা আমি তখন চিন্তা করলাম যে আমাকে এখন এই দেশ থেকে, আমার যে বয়স, আমাকে এখনই কোনো ডিসিশন নিতে হবে। তখনই কিন্তু আমি একটা ফ্রি ভিসা কিনি এবং আমি ২০২৬ সালের ১৪ অক্টোবর আমি সৌদি আরবে যাই। তো সৌদি আরব যাওয়ার পরে আমি শুধু আমি, আমার এক মামা আছে এবং আমি উনার কাছে কৃতজ্ঞ, এবং উনার মাধ্যমে কিন্তু আমি কোনো জব করি নাই। উনি সহযোগিতা করছেন এবং সেখানে আমি প্রায় আমার আ উনি ১৮,০০০ রিয়াল কিন্তু উনি আমার পিছনে খরচ করছেন। কারণ আমি, আমার ইকামা হওয়ার পরে আমি সৌদি আরবে ১ম মক্কা যাই, আমি উমরা করি এবং সেখানে আমি আল্লাহর কাছে বলতেছি যে, "আল্লাহ তুমি আমাকে ঋণমুক্ত করো।" আমি জানি ঋণের সিচুয়েশন যে কঠিন। আর তখন কিন্তু আমি পুরা সৌদি আরব ভিজিট করছি তাবুক ছাড়া। সমস্ত পুরা সৌদি আরব, এটা ডিএক্সএন এর আগে। এরপরে একদিন আমি ডিএক্সএন আমি দাম্মামে আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই। প্রতিমধ্যে আমি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হই। সম্পৃক্ত হই এইভাবে যে আমরা জানি ডাইরেক্ট সেলিং বিজনেসে অনেকে কিন্তু উঠানামা করতেছে, যাইতেছে। আমি কি যাচ্ছে, আমি জিজ্ঞেস করতেছি, অনেক লোক উঠানামা করতেছে। উনি বলতেছেন যে, "আমার সময় নাই, তুমি উপরে যাও।" উনি ছিলেন ইন্ডিয়ান। তখন কিন্তু বাংলাদেশীরা কিন্তু ডিএক্সএন এ ছিল না। তখন আমি উপরে যাই। আমি ব্রাঞ্চ ম্যানেজারকে জিজ্ঞেস করি যে, "আপনি আ আ এটা কি?" বিভিন্ন টেবিলের লোকজন কথাবার্তা বলতেছে।
তখন উনি বললেন যে তুমি একটা ভিতরে একটা সেমিনার চলতেছে, এই সেমিনারে যাও। তো আমি সেখানে যাই। আমি দেখি যে আমাদের বর্তমান যে ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর মিস্টার জিজিত, উনি মার্কেটিং মানে যে সিম্পলিফাইড ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান, যেটা এটা 2005 সালের 1 অগাস্ট থেকে শুরু হলো, আর 27 জুলাই এটা কিন্তু উনি প্রমোট করতেছেন, বুঝাচ্ছেন। তখন আমি ডিএক্সএন এ দেখি একজন মহিলা জয়েন করছেন। তো মনে করেন ওনার ছিলেন স্টার রুবি, উনি ছিলেন ফিলিপাইনি। তখন আমি ওনাকে যখন প্রশ্ন করলো স্টার এজেন্ট কারা, রুবি কারা, তখন উনি বললেন যে আমি স্টার রুবি। তখন আমি চিন্তা করলাম যে সৌদি আরবের মতো রেস্ট্রিক্টেড কান্ট্রি, এখানে যদি আমি এই বিজনেসের সাথে হয়তো পুরুষদের সাথে কথা বলতে পারবো, কিন্তু আমি মহিলাদের সাথে কথা বলতে পারবো না, এবং এর প্রয়োজন আছে। তখন আমি এখানে চিন্তা করলাম যে আমি ওনাকে স্পন্সর বানাবো। তো আমার কিন্তু কেউ দাওয়াত দেয়নি রিয়েকশনে। তখন আমি তাৎক্ষণিকভাবে ডিসিশন নিই, আমি জয়েন করি, এবং উনি যখন আমাকে জয়েন করায়, তখন উনি ওনার 12তম জেনারেশনে একজন পুরুষকে দিচ্ছেন। তখন আমি খুব রাগ করছি ওনার উপরে, এবং কারণ আমার রাইট হলো যে উনি আমাকে দাওয়াত দেয়নি, আমি আসছি। তখন আমার সামনে একজন ইথিওপিয়ান মহিলা ছিল, ওনার নাম হচ্ছে হানান আওয়াল মালাকা, আমার স্পন্সর, এবং আমি তার অনুমতি নিয়ে তার সাথে জয়েন করি তাৎক্ষণিকভাবে। এটা হলো আমার ডিএক্সএন এর যাত্রা, এবং আমি আশা করি যে অনেকেই কিন্তু এখানে আসছেন যারা কিন্তু অন্তত হিস্ট্রিটা জানতে পারবেন, বা বিভিন্ন ভাবে বিভিন্ন লোক জানেন। তো আমি যখন আমার ডাইরেক্ট ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো ধারণা নেই, আমি এটা সম্পর্কে জানি না, মাত্র 2 মাসের একটা অভিজ্ঞতা আমার আছে যে আমি একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হয়েছি সৌদি আরবে। এবং সেখানে আমি, এটা আমেরিকান বেসড কোম্পানি, এবং আমি সেখানে যেহেতু আমি একটা প্র্যাকটিশনার ছিলাম এবং আমি ওয়েল নোন ছিলাম আমার এলাকাতে, তো এই হিসেবে কিন্তু এলাকার অনেক মানুষ কিন্তু আমার সাথে সম্পৃক্ত ছিল। আমি ওখানে প্রায় তৎক্ষণিক 1 মাসে প্রায় 10,000 রিয়েলের প্রোডাক্ট সেল করছি আমি। মানে তখন সবাই, এবং আমি যখন দাম্মাম ব্রাঞ্চে যাই, তখন আমার ওই কোম্পানি এবং এই কোম্পানির সাথে কম্পেয়ার করে আমি শুধু একটা জিনিসই বুঝছি, যে সৌদি আরবের মতো দেশে এই ধরনের প্রতিষ্ঠান হওয়া সম্ভব না। কারণ আমি এর আগেই ডিএক্সের আগে সৌদি আরবের প্রায় তাবুক রিজন ছাড়া পুরো সৌদি আরব আমি ভিজিট করছি। কারণ আমি কিন্তু অপরচুনিটি খুঁজতেছি যে আমি কোথায় ভালো কিছু করতে পারি, কিন্তু জব না। আমি জানি জব আমার সলিউশন না। তখন আমি খুব উচ্চবিলাসী ছিলাম প্রথম থেকেই, জীবনের প্রথম থেকেই। তো আমি এই জন্যই কিন্তু আমি বিভিন্ন বিজনেস কিন্তু চেঞ্জ করতাম, কারণ আমি আসলে স্যাটিসফাই ছিলাম না, মানে একটার পর একটা এভাবে। তো যখনই আমি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হই দাম্মামে, তখন কিন্তু আমার অনেক চ্যালেঞ্জ ছিল। যে চ্যালেঞ্জটা ছিল যে আমি একদিকে ভাষা জানি না, কারণ আমি একমাত্র বাংলাদেশি এখনো মিডল ইস্টে কিন্তু হিন্দি উর্দু বলতে পারি না। কারণ আমি কোনো জব করি নাই। ইন্ডিয়ানদের সাথে বাংলাদেশ মানে পাকিস্তানিদের সাথে যে কথা বলা, যে হয়তো এখন পর্যন্ত আরবি জানি না। তো আমি যে কৌশলগুলি অবলম্বন করছি সেক্ষেত্রে, যে আমি কৃতজ্ঞ আমার মেম্বার, যে ফার্স্ট জেনারেশন আব্দুল কাদের ভাই, আব্দুল হাশেম ভাই, ওমর সরি, তারপরে আমার আব্দুল হালিম ভাই। আর পাশাপাশি হচ্ছে যে আমি আহ, জেদ্দাতে একটা প্রোগ্রামে যাই, সেখানে মিস্টার ফাতমি জ্ঞানীর, বেলাল ভাই, ওনাকে আমি প্রথম মেম্বার বানাই। এইখান থেকে আমার যাত্রা শুরু হলো ডিএক্সএন এর। ধন্যবাদ। তো ধন্যবাদ আমাদের হারুন ভাই, আপনার জার্নিটা আমরা শুনলাম। তো হারুন ভাই, আসলে তো আমরা বেসিক্যালি নেটওয়ার্ক মার্কেটিং এ সাধারণত আমরা আমাদের যারা বিজনেস পার্টনার আছে, আই মিন আমরা যেটাকে ডাউনলাইন বলি, তাদের খোঁজ খবর রাখি। তো এই ক্ষেত্রে আপনাকে একটু ভিন্ন ধরনের কোশ্চেন করি, আপনার আপলাইন এখন তার স্ট্যাটাস কি? আমার আপলাইন হলো ইথিওপিয়ান যে মহিলা, উনি উনি হচ্ছেন স্টার এজেন্ট এখনো, এবং ওনাকে আমি অনেকবার ট্রাই করছি ওনাকে এনকারেজ করার জন্য। এবং উনি যখন মেম্বার হলেন, উনি কিন্তু গরিব আমি জানি, এবং আমি তখন যখন দেখতেছি যে উনি যদি পয়েন্ট করেন, ওনার ইনকাম কিন্তু 1-1.5 হাজার রিয়েল যাবে, তখন আমি ওনাকে খুঁজে নেওয়ার বাহির করার চেষ্টা করছি, এবং ওনাকে ওনার টাকাটা দেওয়ার চেষ্টা করছি যে আপনি কাজ করেন এবং এতে আপনি ভালো করতে পারবেন। কিন্তু উনি স্টার এজেন্ট পর্যন্তই হয়েছেন, এরপরে আর না। তার মানে হইতেছে কি যে এবং আমার উনি, অর্গানাইজেশনে বর্তমানে 2 জন ক্রাউন অ্যাম্বাসেডর, এই 2 জন ক্রাউন অ্যাম্বাসেডর মালিকও কিন্তু উনি। ও ফাইন। এটা কি আসলে মানে ডিএক্সএন এর আসলে যে বিজনেস প্ল্যান, এই প্ল্যানের কারণেই সম্ভবত সম্ভব হয়েছে যে আপনি হচ্ছে এখন যে পজিশনে আছেন, বাট আপনার ইমিডিয়েট যে আপলাইন সে কিন্তু এখনো পর্যন্ত স্টার এজেন্ট। যাই হোক, এটা খুবই চমৎকার একটা বিষয়। এরকম অনেক ঘটনা ঘটে যে
তারা শুধু একজনকে জয়েন করে দিয়ে চলে যায়, তারপরে দেখা যায় যে কারো কারো নিচে দেশ চলে আসে, কারো কারো নিচে 2-3টা কান্ট্রি চলে আসে, এরকম আমাদের অনেক এক্সাম্পল আছে। ওকে, এনিওয়ে, আমাদের দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আপনার কাছে যে আহ, আপনি নেটওয়ার্ক মার্কেটিং কে আসলে বেছে নিলেন কেন? নেটওয়ার্ক মার্কেটিং আই মিন হচ্ছে আপনি ডিএক্সএন কে কেন বেছে নিলেন? আপনি যেহেতু আপনি আমাদের সাথে একটু শেয়ার করছেন আপনি আরেকটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে হচ্ছে যে জয়েন করেছিলেন, বাট হচ্ছে কিন্তু অ্যাজ এ নেটওয়ার্কিং বিজনেস হিসেবে ডিএক্সএন সাগর, কে। হ্যাঁ, আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি। আমি বলছি কি যে নেটওয়ার্ক মার্কেটিং হিসেবে আপনি ডিএক্সএন কেই কেন বেছে নিলেন? অন্যান্য তো অনেক কোম্পানি ছিল, ডিএক্সএন কে কেন বেছে নিলেন? হারুন ভাই, কি আমার প্রশ্নটা বুঝতে হ্যাঁ, পারছেন? অ্যাকচুয়ালি আমি ডিএক্সএন কে, এটা অ্যাকচুয়ালি আমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট। এটা হলো একটা অ্যাক্সিডেন্টাল ইন্ট্রোডাকশন ডিএক্সএন এর সাথে। আহ, আমি আসলে কিন্তু অপরচুনিটি খুঁজতেছিলাম। তো আমি যখন সৌদি আরবের মতো একটা দেশে গেলাম, তখন আমি তাদের যে অফিস দেখলাম, এবং এই প্রোডাক্টটা হচ্ছে মালয়েশিয়ান বেসড কোম্পানি। আমি তাৎক্ষণিকভাবে যে ডিসিশনটা নিছি সেটা এই কারণে নিছি যে আমি তত অভিজ্ঞতা আমার ছিল না, কিন্তু আহ, আমি সেখানে বুঝছি যে সৌদি আরবের মতো দেশে এটা অত্যন্ত রিস্ট্রিক্টেড কান্ট্রি, এবং আমরা রেসপেক্ট করি ওই দেশের রুলস রেগুলেশনকে। এবং যেহেতু আমি ওই দেশে তখন ছিলাম, এবং আমি তখন ফিল করলাম যে এই দেশে কখনো কোনো অবৈধ প্রতিষ্ঠান হইতে পারে না। এটা হলো প্রথম, আমি আমার কমন সেন্স ইউজ করছি। দ্বিতীয়ত হচ্ছে যে আম, এখানে যেহেতু আমি হেলথ বেসড অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত ছিলাম, আর এটা আমি আসলে কিন্তু খুব এক্সাইটেড ছিলাম এই জন্য, যখন আমি শুনলাম যে এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এবং খোঁজ খবর নিলাম যে এটা অনেক দেশেই আছে। কিন্তু আমি তখনও জানতাম না যে এটা বাংলাদেশে আছে, আমি কিন্তু এটা জানতাম না। আমি স্টার ডায়মন্ড হওয়ার পরে জানছি, কারণ তখন এত বেশি কিন্তু আমরা এভাবে জানি নাই। তো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যেটা আমি দেখলাম যে প্রথম হলো হেলথ বেসড, আর যে প্রোডাক্টগুলি এখানে দরকার সেগুলি কিন্তু আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রয়োজন। ক্রমান্বয়ে যখন আমি এটার সাথে সম্পৃক্ত হয়ে, এবং আমি তখন যখন জানতে পারলাম, বুঝতে পারলাম, এবং আমরা আস্তে আস্তে সেমিনার শুরু করলাম, আব্দুল কাদের ভাই লোক নিয়ে আসতো, তারপরে হাসেব লোক নিয়ে আসতো, তখন আমরা যখন আমি, কারণ আমি যেহেতু একজন অন্য এক সেক্টরের লিডার ছিলাম বাংলাদেশে, অতএব স্টেজে বা লোকজনের সামনে কথা বলা আমার সমস্যা হয়নি। এবং যেহেতু এটা হেলথ বেসড কোম্পানি, প্রজেক্টরের সাথে মিস্টার ম্যাথিউ আমাকে শিখিয়েছেন যে কিভাবে কিভাবে প্রেজেন্টেশন দিতে হবে, এবং এটার ব্যাখ্যা দেওয়া যেটা, এগুলি কিন্তু আমি, সে আমাকে ইন্টারনেট থেকে অনেক ইনফরমেশন প্রিন্ট করে দিত, আর আমি এগুলি স্টাডি করতাম। আমি খুবই মজা পেতাম, আমি খুব এক্সাইটেড ছিলাম। আর এতে আমি দেখতেছি যে প্রতি মাসে আমাদের যখন যেভাবে কাজ শুরু হলো, যে ফ্লোটা আসলো, এটা খুবই একটা কঠিন টাইম ছিল। এবং আমরা যদি আজকের দিনে যদি জিজ্ঞেস মানে কথা বলি এই বিষয়গুলি, যে এই প্রজন্মের যারা বা আগামীতে যারা আসতেছেন, যে 15 বছর আগে কিন্তু সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেনি। তখন কিন্তু আমরা দেখতে পেতাম না কতগুলি মানুষ জয়েন করছে, কে কোথায়, কিছুই আমরা এগুলি দেখতে পেতাম না। আমরা শুধু কনফিডেন্সের উপরে বেসিস করে কিন্তু দেখতাম যে প্রতি মাসে আমরা যা কাজ করতেছি আমাদের বোনাস কিন্তু আসতেছে, বোনাস কিন্তু প্রিন্ট হইতো, যে তখন প্রত্যেকটা ব্রাঞ্চে দিয়ে রাখতো। আমরা খুব মোটিভেটেড ছিলাম সেখানে। আর আমাদের নলেজ কিন্তু যেটা ডেভেলপ করছে সেটা কিন্তু সেমিনারের মাধ্যমে, এবং স্টাফরা ডিএক্সএন ম্যানেজমেন্ট কিন্তু আমাদেরকে শিখেছে। এবং আমরা কিন্তু প্রত্যেককে শিখছি, কিন্তু আমাদের স্পেশাল কোনো ট্রেনিং ছিল না। আমরা আসলে, কারণ এই এই লাইনে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডে নেই, আমরা এটা জানি নেই। তো ওই সময়টা আমি যখন জয়েন করি, তখনই কিন্তু মূলত বাংলাদেশিরা কিন্তু ডেভেলপ করা শুরু করছে, মনে করেন আপনার মিডল ইস্টে। এবং সেক্ষেত্রে আমি আসলে কিন্তু আহ, এখানে যে কৃতজ্ঞতা জানাচ্ছি, যে মনে করেন আমরা একটা ইউনিটি ছিল আমাদের, সেটা হলো আমাদের শামস পাতান ভাই। উনি আমি এবং সে প্রথম মালয়েশিয়াতে যাত্রা শুরু করি, ফ্যাক্টরি ভিজিট করি 2006 সালের ডিসেম্বর মাসে, সরি জানুয়ারি মাসে। এবং আমি এর পরবর্তীতে আমাদের এফআর বাবুল ভাই আসলেন, তারপর মামুন রেজা, তারপর আব্দুল কাদের ভাই, আবুল হাসেম ভাই, আমরা আসলে সাধারণ মানুষগুলি কিন্তু এভাবে শুরু করি। এরপরে ওমর ফারুক, এবং আস্তে আস্তে কিন্তু মিস্টার আব্দুল্লাহ, ইব্রাহিম আব্দুল্লাহ, উনি যখন জয়েন করেন আমাদের ডিরেকশন সিস্টেমের সাথে অ্যারাবিয়ান, তখন উনি সেমিনার শুরু করেন। আস্তে আস্তে কিন্তু আমাদের কমিউনিটি এবং বিভিন্ন কমিউনিটি কিন্তু, আরব কমিউনিটি কিন্তু আসা শুরু করে কিন্তু ডিরেকশন সিস্টেমে। এবং এইভাবে যখন আমরা দেখি যে না, এটা একটা রাইট কোম্পানি, মানে আস্থা এবং বিশ্বাস কিন্তু একদিনে আসে না, প্রথম কিন্তু আমরা এত সব বুঝি নাই। তো ক্রমান্বয়ে কিন্তু আমাদের আস্থা কিন্তু বাড়তেছে, আমরা দেখতেছি, বুঝতেছি, এবং এটার গ্রোথ আসতেছে। এবং আমি যখন এভাবে প্রোগ্রাম শুরু করি, যেখানে জয়েন করে লোকজন কিন্তু সেমিনারে কিন্তু অনেক লোক জয়েন করে,
ক্রমান্বয়ে কিন্তু আমি পুরো সৌদি আরবে কিন্তু যাই, তখন আমি আর আমার সময় লস হচ্ছে, আমি বাসে যাচ্ছি না, আমার সমস্ত প্লেন টিকিট আমি ফ্লাই করতাম দাম্মাম থেকে রিয়াদ, তারপর মনে করেন জেদ্দা, তারপরে মদিনা, তায়েফ, তারপরে খামিজ মুশাহেদ, তারপরে সকল জায়গায়, কারণ এবং প্রত্যেক জায়গায় কিন্তু এদের সাথে ওদের যে লিঙ্ক, এখানে যারা আছে তাদের আত্মীয় বন্ধু বান্ধব অন্য জায়গায় আছে, এভাবে কিন্তু একটা ফ্লো সৃষ্টি হলো। এবং সেক্ষেত্রে আমরা আসলে কিন্তু বাংলাদেশের আমি খুব প্রাউডলি বলতে পারি সেটা হচ্ছে যে আমরা ফিল করতেছি যে আমাদের কমিউনিটি বাংলাদেশি যারা আমরা আছি তারা কিন্তু যথেষ্ট আমরা দেশের অর্থনীতির ক্ষেত্রে অনেক অবদান রাখতে পারবো। পাশাপাশি হচ্ছে যে আমরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবো, কারণ যখনই লোকজন 100 200 500 লোকও কিন্তু আমরা 2500 লোকও কিন্তু আমরা একসাথে প্রোগ্রাম করছি, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা লোকজনকে গাইড করার সুযোগ পাচ্ছি যে তারা যেন ভালোভাবে মানে মানে দেশের রুলস রেগুলেশন ফলো করে, তাদের কোম্পানির রুলস রেগুলেশন ফলো করে, এবং এক্সট্রা যে টাইমটা যে তারা যেখানে ডিউটি করতো, যেমন যে লোকটা সৌদি আরবে গেছে তার ভিসার ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট আছে, এটা আমি বুঝতে পারছি, কারণ আমি সবসময় চিন্তা করতাম কিভাবে আমাদের দেশের লোকজনগুলিকে উদ্বুদ্ধ করা যায়, কিভাবে তাদেরকে ইনকামের সাথে সম্পৃক্ত করা যায়, কিভাবে দেশের রেমিটেন্সকে বাড়ানো যায়। এইভাবে কিন্তু আমি যখন শুরু করলাম তখন আমার তখন চিন্তা চেতনাগুলি কিন্তু আমি খুব ক্রিয়েটিভ চিন্তা করতাম এবং খুব চিন্তাশীল ছিলাম কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, এবং এই বিভিন্ন ধরনের বিষয়গুলি কিন্তু আমি প্রথম নিজে শুরু করি, পরে আস্তে আস্তে কিন্তু আমাদের বিভিন্ন সেক্টরের বিভিন্ন লোকজন, আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক এক্সপার্ট লোকজন, এডুকেটেড লোকজন আসা শুরু করছে আমাদের সিস্টেমে। তখন কিন্তু আমরা যখন কাজ করি তখন কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু আস্থা বাড়া শুরু করলো। যখনই মালয়েশিয়া ভিজিট করলাম তখন কিন্তু আমাদের আস্থা আরো বেশি বেড়ে গেল, যে আমরা নিজ চোখে দেখলাম যে কোম্পানির প্রোডাক্ট কিভাবে প্রডিউস করে, কিভাবে তারা মেনটেন করে, হাইজিনিক মেনটেন করতেছে, কোয়ালিটি কিভাবে মেনটেন করতেছে, এবং এটা যে একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার এটা কিন্তু আমরা পাওয়া শুরু করলাম। এর পরবর্তীতে আমি গেলাম ইন্ডিয়া, কেরালা, সেখানে আমাদের উৎপল ঘোষ, আমাদের বেনজির ভাই, আমাদের মনে করা শহীদ ভাই, এরা সবাই যখন ওখানে গেল তখন আস্থা কিন্তু আরো বাড়লো, এতে কিন্তু আমরা আরো কিন্তু উদ্বুদ্ধ হলাম। পরবর্তীতে 2007 সালে আমি ডাবল ডায়মন্ড হই এবং আমি ইউরোপের জন্য কোয়ালিফাইড হই 8 লক্ষ পয়েন্ট দিয়া। তখন কিন্তু আমি ইন্টারন্যাশনাল যে ফ্লেভারটা, ইন্টারন্যাশনাল যে লোকজনগুলি মনে করেন ওয়ার্ল্ডের যে ক্রিম লোকগুলি তাদের সাথে কিন্তু আমার 5 দিন ওয়ার্ল্ডের সর্ববৃহৎ শিপ, তখন এটা মেডিটেরিয়ান ক্রুজে আমি অংশগ্রহণ করি। তখন আমি ওয়ার্ল্ডের সকল লিডারদের সাথে সম্পৃক্ত হওয়া মানে সুযোগ পেলাম, এবং এতে আমার আস্থা তখন কিন্তু আমি বুঝতে পারলাম যে এটা একটা রিয়েল কোম্পানি, এটার মাধ্যমে আমাদের দেশ জাতি এবং আমাদের অনেক মানুষের কল্যাণ করা সম্ভব। তখন কিন্তু আমি অ্যাগ্রেসিভলি কাজ শুরু করি কিন্তু মিডল ইস্টে, স্পেশালি সৌদি আরবে। যখন এটা শুরু করি তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু টেকনোলজি ডেভেলপ করে, আস্তে আস্তে কিন্তু ওয়ান ওয়ার্ল্ড ওয়ার মার্কেটের যে ফ্লেভারটা আমরা পেতে থাকি, মানে কারণ বোনাস চেকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শুরু করে, সকল বিষয়গুলি কিন্তু তখন আমরা আসলে কিন্তু স্টেপ বাই স্টেপে কিন্তু আগাচ্ছি, এবং আমরা দেখলাম যে রিয়েলি আমরা মানে এটা একটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে শুরু করলাম এই জন্য যে আমরা একটা ছোট কোম্পানিতে আছি। আর আমার জন্য এটা একটা টাফ টাইম ছিল, কারণ জীবনের প্রথম থেকে প্রবাসে ফুল টাইম নেওয়াটা, এবং এটা এই জন্য সম্ভব হয়েছে যে আমার পিছনে একটা শেল্টার ছিল, এবং পরবর্তীতে আমার ইকামা, আমার ভিসা এগুলি এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে প্রথম কিন্তু বিনিয়োগ করতে হয় এইভাবে মিটিং সেমিনার, কারণ মানুষ আস্থা ছিল না। আমার টেলিফোন বিল ছিল 5 থেকে 6,000 রিয়েল, এবং আমি যখন সৌদি আরবে ঢুকতাম তখন আমার মোবাইলে আসতো বিএপি, অর্থাৎ আমার, এবং তখন এটা খুবই আমি বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে কিন্তু প্রত্যেক 2-3 মাস পর পর কিন্তু আমি 1500 রিয়েল পেতাম, কারণ প্রায় 6,000 রিয়েলের কথা বললে 1500 রিয়েল পাওয়া যেত পার মানে সরি প্রায় আমার মনে হয় 15,000 থেকে 18,000 রিয়েল। তো এইভাবে কিন্তু আমি আসলে টেলিফোনের মাধ্যমে কিন্তু সকল লিডারদেরকে আমি মোটিভেট করতাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতাম এভাবে আমি তাদেরকে, এবং আমি নিজেও কিন্তু প্রচুর স্টাডি করতাম এবং চিন্তা করতাম কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে আমাদের কমিউনিটিকে উদ্বুদ্ধ করা যায়, কারণ আমি তার কোনো ভাষা জানি না। এইভাবে কিন্তু ডে বাই ডে আমাদের যখন সাকসেসফুল লোকের সংখ্যা বেড়ে গেল, ইনকাম বেড়ে গেল, তখন এটা কিন্তু এক্সপ্লোর হওয়া শুরু করলো, এবং আমরা এইভাবে কিন্তু আমাদের জার্নি শুরু করি। এবং সেক্ষেত্রে আমি যখন মক্কা আমাদের বিজনেস অফিস ছিল না, মদিনা আমাদের অফিস ছিল না, তাইফ আমাদের অফিস ছিল না, আমি সেখানে মক্কা বিজনেস ডেভেলপ করছে। কিন্তু প্রথম আমি একটা মিটিং করি যেখানে আমার 6 জন লোক ছিল, এটা হচ্ছে দেলোয়ার ভাই, তারপরে এখানে ছিল খোরশেদ ভাই, এখানে ছিল মাহবুব ভাই,
যারা এখন খোরশেদ ভাই কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর, মহব ভাই ডাবল ডায়মন্ড, দেলোয়ার ভাই হচ্ছে ক্রাউন ডায়মন্ড, আর ওখানে ছিল আপনার হাফেজ মাহবুব ভাই আর একজন ছিলেন, উনি ডাবল ডায়মন্ড অবস্থা বাংলাদেশে চলে আসছেন। আর একজন ছিল একজন ইঞ্জিনিয়ার, উনি ছিল আরটিভির সাংবাদিক। উনি তখন আরটিভির সাংবাদিক বা একটু এডুকেটেড মনে করছিলেন, উনি কিন্তু সম্পৃক্ত হন নাই। বাকি সবাই সাকসেসফুল আমাদের সিস্টেমে। তো এটা মক্কার যাত্রা শুরু। এরপরে দেলোয়ারকে নিয়ে পরে আমি শাহজাহানকে পেলাম। আমি এদেরকে এই দুজনকে দিয়ে কিন্তু মক্কার বিজনেস ডেভেলপ করছি অন্যান্য লিডারদের মাধ্যমে। প্লাস মদিনা আমাদের অফিস ছিল না, কারণ মদিনা তো আমি ওখানে কিছু লিডার তৈরি করলাম। তারপরে তাইফে কোনো অফিস ছিল না, শুধু অফিস ছিল শুধু জেদ্দা। এইভাবে কিন্তু এই সকল লিডারদেরকে নিয়ে আমরা একটা ভাইব্রেশন সৃষ্টি করছি কিন্তু সৌদি আরবে। এবং অফিসে না হওয়া পর্যন্ত 70 জন ডায়মন্ড তৈরি হলো কিন্তু আপনার মক্কাতে, অথচ কোনো ব্রাঞ্চ নেই। তো এইভাবে কিন্তু আমরা আসলে সৌদি আরবে শুরু করলাম। পরবর্তীতে আমি শুরু করলাম আমার যাত্রা, আমাকে নেওয়া শুরু করলো, ট্রাই করলো দুবাই, ইউএই, কুয়েত কিন্তু আমি যেতে পারিনি প্রথমত। এরপর ওমান, তারপরে মনে করেন আপনার বাহরাইন। এইভাবে আমরা অনেক বিজনেস অনেক স্ট্রাগল করে কিন্তু প্রথম শুরু করি, এবং এটা খুব কঠিন ছিল। কারণ আজকের যুগে আমরা এখন, আমি মালয়েশিয়াতে, আপনারা এক একজন এক এক দেশে, কিন্তু আমরা একত্রে মিলিত হতে পারছি একটা জুমে। কিন্তু তখন কিন্তু এগুলি খুব কঠিন ছিল। এবং এটা আসলে কিন্তু আমি খুব প্রাউড ফিল করতেছি আমার সকল বিজনেস পার্টনার এবং আমার ক্রস লাইন বা লাভ লাইন, আমাদের রেফার বাবুল ভাই এবং আমাদের যে শামস পাতান ভাই, মামুন রেজা, তারপরে ছিল আপনার ইমরান। এইভাবে কিন্তু আমরা, এবং ইন্ডিয়ান তাঙ্গাল, মিস্টার তাঙ্গাল, তারপরে নেপালি, ফিলিপিনি, সবাই সাথে কিন্তু আমি ইডিসির মেম্বার নির্বাচিত হই। এবং আমি সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা সৌদি আরবে বিশাল একটা ভাইব্রেশন সৃষ্টি করছি, মনে করেন আপনার অনেক সাকসেসফুল। এবং এটার ফ্লেভারটা শুরু হলো মনে করেন আপনার পুরো মিডল ইস্টে। এবং মিডল ইস্ট এমন একটা দেশ, যে দেশটা হচ্ছে মিডল ইস্ট পুরো রিজনটা, সেটা মাল্টি ন্যাশনালিটি, বিশ্বের সব দেশের লোক কিন্তু সেখানে আছে। তখন আমি আমার অতীতে যে ভিডিওগুলি আপনারা হয়তো দেখবেন, যে আমি যদি মনে করি যে আমি মিডল ইস্ট থেকে আমার বিজনেসটা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নিতে পারবো, আমি যদি মনে করি যে মিডল ইস্ট থেকে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে, এবং মিডল ইস্ট থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এই বিষয়গুলি কিন্তু আমার কাছে কিন্তু মানে এটা জাস্ট এটা ছিল কল্পনা, কিন্তু এটাকে বাস্তবে আমি বিশ্বাস করতাম। এবং ক্রমান্বয়ে যখন আমি দেখলাম যে ইন্টারন্যাশনাল ফ্লেভারটা, আমি আস্তে আস্তে কিন্তু বিভিন্ন দেশে যাওয়া শুরু করলাম ইন্টারন্যাশনালি। এবং সেখানে কিন্তু বাংলাদেশকে সবাই কিন্তু চিনতেছে ডিএক্সএন এর মাধ্যমে। সবাই ফিল করতো যদি একজন বাংলাদেশিকে ডিএক্সএন এর মেম্বার বানাইতে পারে অন্যান্য জাতি, তারা সকল কিছু বিনিয়োগ করতে রাজি, যে একটা ডিএক্সএন মেম্বার বাংলাদেশি। এরকম একটা সিচুয়েশন আমরা ক্রিয়েট করছি। সেক্ষেত্রে আমরা মানুষকে মনে করেন 500 লোক, প্রত্যেকটা ব্রাঞ্চ আমরা লিডার তৈরি করার চেষ্টা করছি। এবং তারা মেসেজ দিত, এবং তারা, আমাদের একটাই কথা ছিল যে আমরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করব, ডিএক্সএন এর লোক যাতে কখনো মানে কোনো মানুষের ক্ষতি না করে, কোনো প্রোডাক্ট ইউজ করবে, কিভাবে স্ট্যাটাস ডেভেলপ করে, কিভাবে অধিক টাকা ইনকাম করে মানে বিদেশে মানে বাংলাদেশে পাঠাইতে পারে। এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা তখন থেকে আমরা যেটা ফিল করছি, তবে এটা এখন অনেক অনেক গুণ বাড়তে পারে। এবং আমাদের আমাদের যে স্ট্যাটাস বর্তমানে, আমাদের যে টিম এক্সপ্লোর হওয়াটা, এবং এরপর আমি ইউরোপের যাত্রা শুরু করি। ইউরোপে অনেক টিম ডেভেলপ করতেছে আমাদের। এরপর আমি আফ্রিকাতে যাই, এবং এভাবে আমি অনেক দেশ, কিন্তু প্রায় 45 কান্ট্রি আমি ভিজিট করি। এবং সেখানে আমি ডিএক্সএন এর পতাকা এবং বাংলাদেশের ফ্ল্যাগ, এটা নিয়ে কিন্তু আমি অত্যন্ত প্রাউডলি মুভ করি ওয়ার্ল্ড ওয়াইড। আর এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে এটা কিন্তু ডিএক্সএন কে আমি যেভাবে চিন্তা করছি, এবং ঠিক এভাবে পরবর্তীতে দেখি প্রত্যেকটা দেশ থেকে কিন্তু আমাদের বোনাস কিন্তু আসতেছে এভাবে। প্রথম কিন্তু আমাদের একটি স্টেটমেন্ট আমরা দেখতাম না, কারণ এটা অনলাইন ভিত্তিক ছিল না। কারণ পরবর্তীতে আমাদের বিজনেসটা বোনাসটা আসতো চেকে, মানে ইন্টারন্যাশনাল যে বোনাসগুলি। পরবর্তীতে আমরা এখন দেখতেছি একটা স্টেটমেন্টে। এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো ট্রায়াল না, এটা অলরেডি প্রুভেন। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যখনই আমরা ফেসবুক যাই, ডিএক্সএন ওয়েবসাইটে যাই, এবং আমরা বোনাস স্টেটমেন্ট দেখি, যখন আমরা আমাদের টিম দেখি, আমরা ই ওয়ার্ল্ড দেখি, আমরা অত্যন্ত প্রাউড ফিল করি। এবং আমি অবশ্যই ডাইরেকশন ইন্ডাস্ট্রির সাথে যারা সম্পৃক্ত ওয়ার্ল্ড ওয়াইড, ইভেন বাংলাদেশে, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমরা ইন্ডাস্ট্রিকে প্রমোট করতেছি। কিন্তু এটা রাইট কোম্পানি হিসেবে আমি যেটা মনে করি, অনেকগুলি কোম্পানির মধ্যে ডিএক্সন একটা রাইট কোম্পানি, যার মধ্যে কাজ করা যায়। হারুন ভাই, জি হারুন ভাই, আপনার কাছে আমাদের অনেকগুলা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমাদের পরবর্তীতে আছে। তো
আমরা হচ্ছে আপনার জন্য আরো কিছু চমৎকার চমৎকার প্রশ্ন আপনার কাছে আছে, যেখান থেকে আমরা আরো অনেক ভালো ভালো ইনফরমেশন পাবো। তো আমাদের স্পেসিফিকলি আমাদের ওই প্রশ্নের উত্তর আমরা নিব, যেহেতু আমরা আপনার জন্য খুব চমৎকার কিছু প্রশ্ন দিয়ে আজকে আমরা প্রোগ্রামটা ডিজাইন করেছি। তো আমাদের এখানে একটা খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশে স্পেশালি অনেক মেম্বার এবং যারা ডিস্ট্রিবিউটর আছে তারা জানতে চায় যে যারা মধ্যপ্রাচ্যে আর মিডল ইস্টে যারা আছে তারা তো কোনো না কোনো জবের সাথে রিলেটেড আছে বা অন্যান্য কোনো কাজের সাথে তারা সম্পৃক্ত আছে, তাহলে সেইখানে তারা আসলে ডিএক্সএনটা কিভাবে করে, অর্থাৎ ডিএক্সএনটা তারা চাকরি করার পাশাপাশি করে নাকি ফুল টাইম করে, না কিভাবে আসলে তারা করে? অনেকে এটা মানে তাদের কাছে মনে হয় যে আসলে এটা বিশ্বাসযোগ্য মনে হয় না যে আহ সেখানে যারা মিডল ইস্টে আছে তারা জব করে আবার ডিএক্সএন করে, তো জব করলে আবার ডিএক্সএন তারা কিভাবে করে? আমরা জানতে চাচ্ছিলাম আর কি, মিডল ইস্টে যারা ডিএক্সএন করে তাদের অ্যাক্টিভিটিসটা আসলে কিভাবে হয়। ধন্যবাদ, খুব সুন্দর কোশ্চেন। এবং আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি সকল প্রবাসী যে যে দেশে আছে। আসলে কিন্তু তারা যথেষ্ট স্যাক্রিফাইস করতেছে, তাদের কিন্তু পাক করতে হচ্ছে, তাদের জব করতে হচ্ছে, নিজের জামা কাপড় নিজে ধুইতে হচ্ছে, নিজের রুম নিজে ক্লিন করতে হচ্ছে। এই যে বিষয়গুলি এর মধ্যে কিন্তু তাদের সময় বাহির করা, আসলে সময় কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু 24 আওয়ার্স, কিন্তু সময় ম্যানেজিং এর বিষয়টা যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমত যে কোনো বিষয় সেটা সাকসেস হওয়ার জন্য সে যে দেশে থাকুক না কেন বা যে অবস্থানে থাকুক না কেন, বা সময়টাকে গুরুত্ব দেওয়া, যে কিভাবে আমি আমার সময়টাকে বিনিয়োগ করতে পারি এবং কেনই বা করব, এবং এটা আমার ফিউচারটা কি। যেমন মনে করেন আমরা সময়কে বিনিয়োগ করি এবং অপচয় করি। যে সময়টা আমরা আমাদের কর্মস্থানে দিচ্ছি এটা কিন্তু বিনিয়োগ, আবার যে সময়টা আমরা ফেসবুকে দিচ্ছি, বন্ধু বান্ধবের সাথে চ্যাট করতেছি, আমরা তাদের সাথে মনে করেন বিনোদন করতেছি, কিন্তু সবই আমাদের প্রয়োজন আছে। কিন্তু আমরা সব কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে আমরা অনেক কিন্তু প্রোগ্রাম করতাম। আমরা বাংলাদেশের যতগুলি জাতীয় দিবস আছে সব পালন করতাম কিন্তু বিদেশে। আমরা মানে এবং এখনো করতেছে আমাদের, আমরা এগুলি কিন্তু এখনো করতেছি। যেমন আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, আমাদের শোক দিবস, সকল কিছু, এবং ঈদ, সকল প্রোগ্রামগুলি এটা কিন্তু বিনোদনের কিন্তু একটা অংশ। আমরা হিসেবে আমরা ডিএক্সএনকে এনজয় করছি এবং ওই পরিবেশ তৈরি করছি, এবং সেক্ষেত্রে আমরা ডিএক্সএন মিডল ইস্টের কাছে আমরা খুব কৃতজ্ঞ। এবং বর্তমানে আমি যেটা বলবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এবং মানে যেখানে যেখানে আসলে সকল বিজনেস কিন্তু ডিপেন্ড করে কিন্তু এই বিজনেসটা কমপ্লিট লিডারদের উপর। তো যেভাবে আমরা চাচ্ছি ম্যানেজমেন্ট কিন্তু আমাদেরকে ওইভাবে হেল্প করছে, কারণ সবাই কিন্তু এখানে জবের জন্য গেছে। একটা লোক যখন জব করতে যায়, একদিকে তার ফ্যামিলি, তার রেসপন্সিবিলিটি, তার লায়াবিলিটি, আরেকদিকে হচ্ছে তার দেশের ভাবমূর্তি, আরেকদিকে হচ্ছে তার যে সময়টা, তার ফিউচার, আরেকদিকে হচ্ছে তার জব, এটাও তার রেসপন্সিবিলিটি, এবং তার নিজের পার্সোনাল যে কাজকর্মগুলি সেগুলি তার, এগুলি সব কিছু কিন্তু আমাদের এই মিডল ইস্টে যারা বা প্রবাসে যারা আছে, যে দেশে থাকুক না কেন, ইউরোপ থেকে শুরু করে মানে আমেরিকা, আমি মনে করি সবাই এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে এগুলি মেনটেন করেই কিন্তু ডিরেকশন করতে হয়। এর কারণ হচ্ছে প্রথমত আমি যে বিষয়গুলি উপলব্ধি করানোর চেষ্টা করছি সবাইকে, সেটা হলো যে ডিএক্সএন কিন্তু আমি যখন জব করব তখন আমি নিজে রেসপন্সিবল আমার কর্মের জন্য, আমাকে নিজেই কিন্তু নিজের কাজ করতে হবে। কিন্তু আমি কিন্তু ডিএক্সএন এর কাজটা কিন্তু তার ডিএক্সএন এর কাজ কিন্তু আমি করতে পারি, কারণ সে অফিসে আসতে পারছে না, কিন্তু সে যদি সেমিনারে লোক পাঠায়, অফিসে লোক পাঠায়, সে কিন্তু ডিউটি করে, কিন্তু তার বিজনেস কিন্তু হচ্ছে। সে যখন বুঝে, সে যখন জয়েন করলো, সে যখন বুঝলো। এই জন্য যে এই বিষয়গুলি আমি প্রথমেই বলছি যে প্রথম এই বিজনেসটাকে উপলব্ধি করা এবং লোকজনকে গাইড করা এবং তার লাইফ স্টাইলকে চেঞ্জ করা, এটা কিন্তু আমি মনে করি ডাইরেক্ট সেলিং লিডার যারা মানে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখতেছে। যে এই ক্ষেত্রে হচ্ছে নেতৃত্ব, যে পথ না দেখাইলেও অন্যরা করতো না, তাহলে এই কাজটা কিন্তু লিডাররাই করছেন এবং তারা বুঝেছেন। অবশ্যই এটা ইজি না, কারণ এটা কনফিডেন্স কিন্তু সহজে আসে নাই, কারণ অনেক লোক কিন্তু তার ফাঁক এই জন্য সে মিটিং অ্যাটেন্ড করে নাই। অনেকে তো মনে করতেছে যে এটা ফালতু জিনিস। সব কিন্তু সব ইন্ডাস্ট্রিতে আছে, কারণ এটা কিন্তু ইজি ছিল না। কিন্তু এখানে যে আমাদের মিডল ইস্টের যে অফিসগুলি ছিল সেগুলি ছিল সেমিনার হল ছিল সেখানে। তো যখনই কিন্তু আমরা, যেমন স্পেশালি সৌদি আরবে কোনো রিক্রিয়েশনের ব্যবস্থা নাই, অন্যান্য কোনো যেমন দুবাইতে আছে, যেমন কোনো ক্লাব আছে,
বা কেউ যদি এন্টারটেনমেন্টের জন্য যায়, ডিস্কো আছে, কেউ হয়তো মনে করেন বাহরাইন যেতে পারতো বা অন্যান্য দেশে, কিন্তু সৌদি আরবে যেহেতু আমরা প্রথম বিজনেস শুরু করছি, রিক্রিয়েশনের একটা মাধ্যম হিসেবে আমরা কিন্তু তখন ডিএক্সএন কিনেছি। এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য ছিল। এবং আমরা তখন কিন্তু সকল প্রোগ্রামগুলি যখন করতাম, মিটিং করতাম বিভিন্ন হোটেলে, আমরা তখন কিন্তু বিভিন্ন হোটেলে প্রোগ্রাম করতাম এবং আমরা কিন্তু ক্যাম্প করতাম। তখন আমরা আমাদের লোকগুলিকে শিখাইতে চেষ্টা করতাম যে লাইফটা কি, এবং সেখানে আমরা শুরু করতাম যে একটা 5 স্টার হোটেলে সে কিভাবে মেনটেন করবে, সে কিভাবে ওখানে খাবে, খাবারের ম্যানারটা কি হবে, সে কিন্তু কিভাবে থাকবে, কিভাবে মনে করেন টেবিল ম্যানার হবে, কিভাবে সে থাকবে, টয়লেট গুলি কিভাবে ব্যবহার করবে, এই যে বিষয়গুলি। কারণ একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু আমরা মানুষের লাইফকে আপগ্রেড করার চেষ্টা করি। তখন কিন্তু, এবং তখন তারা কিন্তু সিরিয়াসলি কিন্তু যখন কাজ করছে, তাদের স্ট্যাটাস ডেভেলপ করতেছে এবং তাদের ইনকাম ডেভেলপ করতেছে। যেমন যে লোকটা সৌদি আরবে 6,000 রিয়েল বেতনের জন্য গেল, অথবা 2,000 রিয়েল বেতনের জন্য গেল, অথবা 3,000 রিয়েল বেতনের জন্য গেল, এই 3,000 রিয়েলকে যদি 30 দিন দিয়ে ভাগ করা হয়, এটা তার একদিনের ইনকাম। এটাকে যদি 24 ঘন্টা দিয়ে ভাগ করা হয়, এটা তার 1 ঘন্টার ইনকাম। এটা দিয়ে কিন্তু এটার জন্য সেও দেশে গেছে, কিন্তু এটা একটা নতুন একটা ইনকাম সোর্স কিন্তু তার সাথে সম্পৃক্ত হলো। এবং এবং ক্রমান্বয়ে কিন্তু আমরা সকল জিসিসি কান্ট্রিতে কিন্তু এটা ছড়া দিতে সক্ষম হয়েছি, এবং আমরা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এটা ছড়া দিতে সক্ষম হয়েছি। এতে হচ্ছে কি, তার স্যালারি প্লাস তার ডিএক্সএন এর ইনকাম, এতে কিন্তু হচ্ছে তার ইনকাম লেভেল কিন্তু বেড়ে যাচ্ছে। আমার মনে আছে যে 2008 সালে ডক্টর লিম কিন্তু মিডল ইস্ট সৌদি আরব আসছে, এবং সেখানে আমাদের অনেক লিডারের ইনকাম কিন্তু 15,000, 20,000, 30,000 রিয়েল পর্যন্ত চলে গেল। মানে অর্থাৎ এবং জেদ্দা ব্রাঞ্চ ছিল ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 ব্রাঞ্চ 2008 সালে, এবং সেলের দিক দিয়ে, এবং সৌদি আরব ছিল সেলের দিক দিয়ে অনেক স্ট্রং। তো এই অবস্থায় কিন্তু দেখাচ্ছে কি যে একটা মানুষ যখন উপলব্ধি করতে পারছে তার এটা একটা অপরচুনিটি যে আমি আমার জব ঠিক রাখবো, তখন আমি তখন এটা বলতাম, আমরা যে কাজ করতেছি এই কাজটা ঠিক রাখবো। এই কাজ ঠিক রেখে যদি এমন কোনো কাজ করার সুযোগ থাকে যেটা প্রথমত আইনগতভাবে বৈধ হইতে হবে, কারণ আমরা কোনো অবৈধ কাজ করতে পারবো না, যেটা সম্মানের সাথে হইতে হবে, যেটা মানব সেবামূলক হইতে হবে, সেবার মাধ্যমে ইনকাম থাকতে হবে, যে ইনকামটা সারা জীবন থাকে, মৃত্যুর পরও থাকে, বাংলাদেশে গেলেও থাকে। এটা ছিল আমার ডায়লগ তখন। অনেক ভিডিওতে আপনারা দেখবেন করি, যে অনেক সেমিনারে। তো অর্থাৎ আমরা তখন, আবুল হাশিম কিন্তু চলে গেল কোথায়, বাংলাদেশে 2008 সালে। তারপরে আলাউদ্দিন সুমন চলে গেল, তারপরে মামুন রেজা চলে গেল, এভাবে অনেক লিডার চলে গেল, এবং তারা বাংলাদেশে ডিরেকশন করতেছে, এবং তাদের ইনকাম কিন্তু, তাদের টিম কিন্তু প্রফিটে আছে। আমরা এখানে মিডল ইস্টে তাদের টিমকে হেল্প করতেছি, তারা কিন্তু মনে করেন চলে গেল কোথায়, বাংলাদেশে। ক্রমান্বয়ে সুদান ওপেন হলো, আব্দুল হাশিমের নিচে প্রায় সুদান, ওমর ফারুকের নিচে ম্যাক্সিমাম 29,000 মেম্বার কিন্তু সুদান বর্তমানে আমার অর্গানাইজেশনে। তো এইভাবে কিন্তু, তারপরে পাকিস্তান, তখনও কিন্তু পাকিস্তান 2008 সালে, সুদান 2008 সালে হলো, উদ্বোধন হলো। এইভাবে কিন্তু বিভিন্ন দেশে যখন ডিএক্সএন গ্রো হচ্ছে, পাশাপাশি মিডল ইস্ট থেকে আমাদের টিমগুলি কিন্তু ওই সকল দেশে কিন্তু ডেভেলপ করা শুরু করলো। আস্তে আস্তে কিন্তু ইন্টারন্যাশনাল যে ফ্লেভার, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এটা কিন্তু আমরা ক্রমান্বয়ে পাওয়া শুরু করলাম, এবং প্রত্যেকের ইনকাম কিন্তু বেড়ে যাচ্ছে। প্রত্যেকে কিন্তু বুঝতে পারছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের যে কনসেপ্টটা, এটা ক্রমান্বয়ে সবার মধ্যে কিন্তু ফিল করা শুরু করলো, এবং রিয়েল, এবং যত বোনাস যাচ্ছে, যত কাজ হচ্ছে, তত ডেভেলপ হচ্ছে, স্ট্যাটাস ডেভেলপ হচ্ছে, এবং আমরা সবাই কিন্তু তখন ঝাঁপিয়ে পড়ি, এবং কারণ সাকসেস আরেকটা সাকসেসকে লিড করে। তো সেভাবে কিন্তু, যে অনেকেই আছে স্যালারি পেতো না, তার স্পন্সর কিন্তু তাকে ইনকাম করতে দিত না, বা দেখা যাচ্ছে যে ঠিকমতো স্যালারি পেতো না, কিন্তু তার ডিএক্সএল এর ইনকাম দিয়ে কিন্তু তার ফ্যামিলি চলতেছে, সে কিন্তু লাইফ স্টাইল চেঞ্জ করা শুরু করলো। ওমর ফারুকের তারা কিন্তু ফ্রি ভিসা নিয়ে শুরু করলো কাজ করা, এবং তার গাড়ি হলো, তার মনে করেন তাকে রুম থেকে বের করে দিল। তারপরে মনে করেন সে কিন্তু মানে বিষয় নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে সে এখন নিজে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে। এই যে বিষয়গুলি, এই যে সাকসেসগুলি, এটা কিন্তু পুরা কমিউনিটিকে আমাদের উদ্বুদ্ধ করলো, এবং ক্রমান্বয়ে বিভিন্ন কমিউনিটির লোক বুঝতে পারলো এই যে এখানে ইনকাম আছে। এবং এক পর্যায়ে কিন্তু আরবিরা কিন্তু, লোকাল লোকজন কিন্তু এখানে আসে নাই, কিন্তু পরে আরবিরা আসা শুরু করলো, এবং আমরা 2011 সালে সৌদি আরবে আমরা, সৌদি গভর্নমেন্ট ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে, এবং এটাকে আপগ্রেড করার যখন শুরু করলো, তখন কিন্তু আসলে মাশরুম কি, এটা ফুড সাপ্লিমেন্ট না, এটা হার্বাল মেডিসিন না, এটা কি, এভাবে সংজ্ঞায়িত করতে করতে প্রায় অনেক সময় গেল। 2016 সাল পর্যন্ত কিন্তু আমাদের প্রোডাক্ট ছিল না, কিন্তু আমাদের লোকজনগুলির যে ইনকাম
তারা অনেকে ফুল টাইম নিচ্ছে, তাদের টিম বিশ্বের বিভিন্ন দেশে গেছে এবং তারা কিন্তু সার্ভাইভ করতে পারছে। এবং এইভাবে কিন্তু আমরা মনে করতেছি যে অনেকেই হয়তো এই ফ্লেভার পায় নাই, কিন্তু আমরা ডিএক্সএন যারা সিনিয়র লিডার এবং যারা আমরা সফল হয়েছি তারা কিন্তু এখনো ডিএক্সএন আছি, কারণ আমরা জানি এটা কি এবং এটা কোথায় যাচ্ছে। যদিও চ্যালেঞ্জ থাকুক, কিন্তু এটা আমরা ওভারকাম করতে পারবো এবং এটা আমাদের আস্থার মধ্যে কোনো কোনো সন্দেহ নাই। এবং বর্তমানে এটা 100% আমরা ক্লিয়ার যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যেটা এক দেশে বিজনেস না হলেও অন্য দেশে আছে, এক দেশে কোনো সমস্যা হলে অন্য দেশে আছে, এভারেজে কিন্তু আমরা এই ফ্লেভারটা নিচ্ছি। এবং আমরা সবাই কিন্তু আশা রাখি যে যে চ্যালেঞ্জ গুলি আমরা ফেস করছি, অনেক চ্যালেঞ্জ ফেস করছি, এর মধ্যে আমরা মনে করি যে আগামীতে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এবং আমাদের প্রবাসে যারা আছে আমি সবাইকে অনুরোধ করব, জবের পাশাপাশি আপনার যে কাজগুলি আছে এটাকে নিয়ে মানে টাইমটাকে ম্যানেজ করেন এবং আপনার ফিউচারের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার ক্যারিয়ারের জন্য আপনারা ডিএক্সএন একটা অপরচুনিটি, এটাকে গ্রহণ করেন। এবং এটা দিয়ে কিন্তু বাংলাদেশের অনেক লোক আজকে সাকসেসফুল। এটা হয়তো বা আপনারা অনেকে জানেন না, কিন্তু এটা আস্তে আস্তে এটাকে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। যারা প্রবাসে আছেন আমি তাদের জন্য বলবো, বিশেষ করে মিডল ইস্টে কখনোই ডিএক্সএন এর যে অফিসগুলি, এটা ওয়ার্ল্ড ক্লাস অফিস। সারা মিডল ইস্টে বর্তমানে 77টা অফিস আছে, প্রত্যেকটা অফিস হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস অফিস। এবং এই অফিসগুলি কখনোই গালফের মধ্যে করা সম্ভব না যদি লিগ্যাল অথরিটির অনুমোদন না থাকে। এবং এই প্রোডাক্টগুলি উৎপাদন হচ্ছে মালয়েশিয়াতে। মালয়েশিয়ার উৎপাদিত পণ্যগুলি যদি মিডল ইস্টে যেতে হয়, তাহলে ওই মিডল ইস্টের ওই সংশ্লিষ্ট দেশের সকল রুলস রেগুলেশন ফলো করে কিন্তু ওখানে যেতে হচ্ছে। ডিএক্সএন কখনো কোনো দেশে ইলিগেল কোনো কাজ করে না, অনৈতিক কোনো কাজ করে না। এই কারণে ডিএক্সএন কিন্তু আজকে কখনো কোনো দেশে ক্লোজ হচ্ছে না। ইয়েস, তো ধন্যবাদ হারুন ভাই, খুব চমৎকার ভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। তো হারুন ভাইয়ের জন্য এখন যে প্রশ্নটা আমি রাখতে চাচ্ছি সেটা অনেক ভাইটাল, ইম্পর্টেন্ট, এবং হচ্ছে যে আপনার এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আমাদের অনেকগুলো দিক ক্লিয়ার হবে, যদিও প্রশ্নটা একটু বড়। তো যেটা জানতে চাচ্ছিলাম হারুন ভাই, মধ্যপ্রাচ্যে মিডল ইস্টে একটা ভালো সংখ্যক, অর্থাৎ একটা একটা বিগ কোয়ান্টিটি প্রবাসী বাংলাদেশিরা আছে যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত, এবং তারা কাজের পাশাপাশি ডিএক্সএন করে তারা ফরেন রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে। তো আপনি হয়তোবা জানেন যে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা নেগেটিভ ধারণা আছে বাংলাদেশের মানুষের প্রতি, মানে বাংলাদেশের মানুষের নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি একটা নেগেটিভ ধারণা আছে, এবং বাংলাদেশ সরকারও এইটা আসলে খুব একটা ভালো পজিটিভ ভাবে দেখে না। তো প্রশ্নটা হলো, যখন এই বাংলাদেশিরা একটা সময় বাংলাদেশে আসবে, বিদেশ থেকে বাংলাদেশে আসবে, তখন তাদের জন্য একটা সুন্দর পরিবেশের দরকার হবে বা সুস্থ পরিবেশের দরকার হবে নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে। তাহলে প্রশ্নটা হলে, আপনারা যে এই একটা বড় আকারে ফরেন রেমিটেন্স বাংলাদেশে ডিএক্সএন এর মাধ্যমে পাঠাচ্ছেন, এই ফরেন রেমিটেন্সে বাংলাদেশে আসতেছে, এইটা কি আপনারা কোনো দেশের অ্যাম্বাসেডর বা ওই দেশে বাংলাদেশের যারা রাষ্ট্রদূত আছে, অথবা বাংলাদেশকে ইনফর্ম করা যে ডিএক্সএন এর মাধ্যমে হিউজ পরিমাণে ফরেন রেমিটেন্স বাংলাদেশে আসতেছে, সো ডিএক্সএন কে সরকারিভাবে একটা ফেভার করা, তো এই ধরনের কোনো চিন্তা ভাবনা আপনারা করছেন কিনা? এটা করলে তো আসলে বিষয়টা ইজি হয়, কারণ আমাদের বাংলাদেশ সরকার কিন্তু ফরেন রেমিটেন্স এর উপরে অনেক গুরুত্ব দিচ্ছেন, এবং হচ্ছে বলা হচ্ছে যে যারা বিদেশে আছে এই ফরেন রেমিটেন্স এর উপরেই বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে অনেকাংশে। তো সেই ক্ষেত্রে তো আপনারা ডিএক্সএন এর প্ল্যাটফর্মে অনেক আপনার হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, এবং সেই টাকাগুলো বাংলাদেশে আসতেছে। তো এটা তো খুব ইজি একটা ওয়ে যে আপনি গভর্নমেন্টকে হচ্ছে আইস ব্রেক দিতে পারেন এবং তাদেরকেও ইজিলি বুঝাইতে পারেন যে ডিএক্সএন এর কার্যক্রম সম্পর্কে। তো সেই হিসেবে আপনারা কোনো ইনিশিয়েটিভ নিতেন কিনা যে আপনারা কোনো অ্যাম্বাসেডরকে এটার সাথে সম্পৃক্ত করে জানাবেন বা বাংলাদেশ গভর্নমেন্টকে জানাবেন, এই ধরনের কোনো ইনিশিয়েটিভ আপনাদের মধ্যে আছে কিনা? জি, ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের গভর্নমেন্ট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি উপরে যে একটা রুলস রেগুলেশন করছেন 2013 সালে, যদি আমি ভুল না বলি।
এবং এটা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আসলেই বাংলাদেশের গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট তার দেশের জনগণের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে অর্থনৈতিক এবং সার্বিকভাবে এটা গভর্নমেন্টের কর্তব্য। তো সেক্ষেত্রে আসলে আমি যদি এটার একটু হিস্ট্রির দিকে যেতে চাই, সেটা হলো যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং এটা বাংলাদেশে 1990 সালের পর থেকে আমি যতটুকু জানি যে এটা বাংলাদেশে আসছে, এবং তখন এটা খুবই নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং তখন এটা বুঝতে জানতে আমার কাছে মনে হচ্ছে যে এটা জানতে বুঝতে এখনো অনেক সময়ের প্রয়োজন, কারণ এটার উপরে আস্থা আসতে, কারণ এই ইন্ডাস্ট্রিতে অনেকেই কিন্তু এখানে এটার সঠিক যে ফ্লেভারটা এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, এবং এখানে এই ইন্ডাস্ট্রি যে অত্যন্ত পটেনশিয়াল, এই পটেনশিয়াল ইন্ডাস্ট্রিটার উপরে একটা ধাক্কা গেল আমার কাছে মনে হচ্ছে। সেটা হলো যে যেমন বর্তমানে এই ইন্ডাস্ট্রি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে প্রতি বছর যে হারে আমাদের স্টুডেন্টরা পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশন কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে, সেই হিসেবে কিন্তু আমাদের কর্মসংস্থান ওইভাবে কিন্তু আসে নাই। আর আমি মনে করি যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, কারণ এটা ওয়ার্ল্ডের মধ্যে বিজনেস সেক্টর গুলিকে 5টা ভাগে ভাগ করা হলো। এই যে প্যান্ডামিকের আগের কথা বলছি আমি, একটা হচ্ছে নাম্বার 1 ইন্ডাস্ট্রি হচ্ছে অয়েল এবং গ্যাস, নাম্বার 2 হচ্ছে স্টিল, নাম্বার 3 হচ্ছে আইটি, নাম্বার 4 হচ্ছে যেটা ওয়েলনেস ইন্ডাস্ট্রি, এবং নাম্বার 5 হচ্ছে হসপিটালিটি। যে হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাথে এয়ারলাইন্স, যেটা হলো হোটেল ম্যানেজমেন্ট এবং ট্রান্সপোর্টেশন, এটার সাথে রিলেটেড, এগুলি কিন্তু রিলেটেড। কিন্তু এটা বর্তমানে খারাপ পজিশন প্যান্ডামিকের কারণে। এবং তাহলে সেখানে হচ্ছে কি যে এটা বিভিন্ন রিসার্চাররা তারা যেটা বলতেছেন যে এটার পটেনশিয়াল অনুযায়ী যে পৃথিবীর মধ্যে অনেকগুলি বিপ্লব হলো, যেমন কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, বর্তমানে চলতেছে আইটি বিপ্লব, আর নেক্সট বিপ্লবটা যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যেটা হলো ওয়েলনেস, যেটা হেলথ রেভলিউশন। তো কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশেই এবং সকল অর্গানাইজেশন, ইভেন ইনক্লুডেড ইউনাইটেড নেশনস, বর্তমানে যেটা বলতেছে যে হেলথ অ্যাওয়ারনেস, যেটা বর্তমান যে প্যান্ডামিক টাইমে, এবং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে ওয়েলনেস বেসড যে সকল প্রোডাক্টগুলি, যে সকল কোম্পানিগুলি, তারা কিন্তু এটার উপরেই কিন্তু কথা বলছে, প্রিভেনশনের উপরে। তাহলে কোনো দেশকে যদি সার্বিকভাবে উন্নতি করতে হয় তাহলে সুস্থ জনশক্তি দরকার, কারণ অসুস্থ জনশক্তি দিয়ে কখনো কোনো দেশে এগিয়ে যেতে পারে না। এটার জন্য দরকার অ্যাওয়ারনেস। তাহলে এই যে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে কিন্তু এই ইন্ডাস্ট্রি প্লাস, এই কারণে এই ইন্ডাস্ট্রি তার যে পটেনশিয়ালিটি, তার যে স্কোপ এবং তার যে সেলস, এটাকে বেসিস করে কিন্তু এই ইন্ডাস্ট্রি ক্রস করতেছে আগামী সকল ইন্ডাস্ট্রিগুলিকে নাম্বার 1 ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হতে যাচ্ছে। কিন্তু এটা আমাদের দেশে যে প্রেক্ষাপটটা, সেখানে হচ্ছে যেমন মনে করেন যে বিষয়টা হলো, সরকার অবশ্যই এগুলি অবগত, আমি বিশ্বাস করি সরকার এগুলি যে কারণে এটাকে এস্টাবলিশ করতে চাচ্ছে না, কারণ গভর্নমেন্টই কিন্তু সংসদে এটা নিয়ে ডিবেট হলো, এটা নিয়ে ভোটাভুটি হলো, এবং এটাকে আইন হলো। অবশ্যই কিন্তু আমাদের গভর্নমেন্ট অত্যন্ত সহনশীল আমি মনে করি। কিন্তু এখানে যে বিষয়গুলিটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে মানি গেম যে বিষয়গুলি ছিল, এই কারণে কিন্তু আজকে যেমন মনে করুন আপনি খুব ভালো ড্রাইভার, ভালো ড্রাইভিং করেন, কিন্তু অন্যের ভুল ড্রাইভিংও কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। হয়তো বিষয়টা কিন্তু এরকম আমার কাছে মনে হচ্ছে। কিন্তু অবশ্যই গ্লোবালাইজেশনের এই যুগে যখনই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে বলবে, যেখানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইউরোপের অন্যান্য দেশ, ইভেন জাপান, তারপরে ব্রাজিল, তারপরে কোরিয়া, সকল ডেভেলপমেন্ট যে দেশগুলি, অস্ট্রেলিয়া, সবাই কিন্তু ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রিকে প্রমোট করতেছে। এটার উপর আজকে ইউনিভার্সিটি হচ্ছে, ইউনিভার্সিটিতে ক্লাস হচ্ছে, যেমন ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটির জন্য একটা ফ্যাকাল্টি করলো, এবং আমেরিকার ইলিনিয়স ইউনিভার্সিটি সেখানে কিন্তু মনে করেন এটার উপর লেখাপড়া শেখাচ্ছে, এই ইন্ডাস্ট্রিকে প্রমোট করতেছে। বিভিন্ন গভর্নমেন্ট যারা লিডার তারা প্রমোট করতেছেন। আর আমরা কিন্তু আমি 2000 আমাদের এখানে বাহরাইন যারা লিডার আছেন তারা জানেন, বাহরাইন চেম্বার অফ কমার্সে আমাদের হিজ এক্সিলেন্সি মিস্টার আলী আকবর সাহেব, আমার মনে হয় যে অ্যাম্বাসেডার ছিলেন, আমি যদি নাম ভুল না করে থাকি, কারণ আমি তখন ওনাকে ইনভাইট করি ডিএক্সএন এর মাধ্যমে। ওখানে আমাদের ফার্স্ট সেক্রেটারি মিস্টার ইব্রাহিম সাহেব, উনি কিন্তু ছিলেন। এবং এরপরে গত বছর আমরা বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর উদযাপন করতে যায়, 20 ডিসেম্বর আমরা দুবাইতে আমরা আমাদের যে আমাদের হিজ এক্সিলেন্সি, আমাদের যে
কনসুলেট জেনারেল দুবাইয়ের, প্লাস সেখানে আমাদের বিজনেস কনসুলেট উনি ছিলেন, এবং সেখানে আমরা 1000 বাংলাদেশি ছিলাম। এভাবে আমরা প্রত্যেক বছর কিন্তু চেষ্টা করছি এবং বিভিন্ন ভাবে অফিসিয়ালদের যারা আছেন আমাদের, ওনাদেরকে জানানোর জন্য, এবং অনেক দেশেই কিন্তু আমার মনে হচ্ছে ওনারা অনেকটা জানেন। কিন্তু যেহেতু মনে করেন আপনার বর্তমান সিচুয়েশনে হয়তো আমার দৃঢ় বিশ্বাস যে সরকার অবশ্যই অবজার্ভ করতেছেন যে আসলে কারা সঠিকভাবে বিজনেস করতেছেন, কি করতেছেন। কারণ আইন কিন্তু আছেন, ওনারাই করছেন, এবং দেশের মানুষ এটার মাধ্যমে কিন্তু অনেক উপকৃত হতে পারবেন। আর বিশেষ করে যারা রিয়েল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে প্রমোট করতেছেন ওয়ার্ল্ড ওয়াইড, এবং যারা বাংলাদেশে করতেছেন, আমি মনে করি যে একজন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত যারা, তারা যে জিনিসগুলি শেখাচ্ছে, একজন কিভাবে পার্সোনালিটি ডেভেলপ করবে, কিভাবে তার ইনকাম ডেভেলপ করবে, কিভাবে তার মানুষকে হেল্প করবে, কিভাবে দেশের রুলস রেগুলেশন মেনে চলবে, যারা প্রোডাক্ট বেস এবং মানে রিয়েল ডাইরেক্ট সেলিং বিজনেসের বা ওয়ার্ল্ড ডাইরেক্ট সেলিং ফেডারেশনের রুলস রেগুলেশন ফলো করে বিজনেস করতেছেন, আমি মনে করি তারা দেশের কল্যাণই করতেছেন। এবং এটা অবশ্যই আমাদের গভর্নমেন্ট, আমাদের অভিভাবক যারা, ওনারা অবশ্যই কিন্তু এগুলিকে অবজার্ভ করতেছেন। এবং আমি মনে করি যদি ফরেন রেমিটেন্সের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আমরা প্রায় 1 কোটি বাংলাদেশি, কিন্তু আমরা বিভিন্ন দেশে আছি। এবং এই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের ডিএক্সএন এর মতো একটা অর্গানাইজেশন যদি এই জিনিসটাকে উপলব্ধি করা যায়, আমি রিকোয়েস্ট করব যে আমাদের যারা বিভিন্ন মিশনে আছেন, বা আমাদের অনেক মিশনের বাংলাদেশে যারা আছেন, অনেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমাদের অর্গানাইজেশনের সাথে, টিমের সাথে। তো আমার মনে হচ্ছে জিনিসটা যদি বুঝেন যে বাংলাদেশে যারা আজকে, যেমন গত বছর জুলাই মাসে আমি বাংলাদেশ মালয়েশিয়া কেএল ইন্টারন্যাশনাল হোটেলে 700 বাংলাদেশিকে নিয়ে একটা প্রোগ্রাম করলাম, এবং সেখানে কিন্তু আমরা দেশের কথাগুলি বলার চেষ্টা করতেছি। 700 মানুষকে একসাথে বলা, এটা কিন্তু অনেক সময় দেখাচ্ছে আমাদের এম্বাসি গুলি কিন্তু আসলে ওনারা কিন্তু লোকবল কম, আমাদের লোকজন বেশি, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। কিন্তু আমরা যদি লোকগুলিকে গাইড করি এবং ওনারা যদি পৃষ্ঠপোষকতা আমাদেরকে দেন, তাহলে আমরা এই অর্গানাইজেশনের মাধ্যমে প্রবাসে, যেহেতু আজকে ইউরোপের সব দেশে ডিএক্সএন আছে, গালফের সব দেশে ডিএক্সএন আছে, সিঙ্গাপুরে ডিএক্সএন আছে, মালয়েশিয়াতে ডিএক্সএন আছে, এবং আমরা বাংলাদেশিরা সম্পৃক্ত এগুলির সাথে। যদি ওনাদের পৃষ্ঠপোষকতা পাই, আমার মনে হচ্ছে আমরা রেমিটেন্স বর্তমানে ডিএক্সএন এর মাধ্যমে প্রায়, যদি আমি ইউএই দেরহামের কথা বলি, প্রায় 5 মিলিয়ন প্লাস দেরহাম কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে বাংলাদেশে যাচ্ছে। এটা এডিশনাল, কেউই কিন্তু এটার বিষয়ে আসে নাই কিন্তু মিডল ইস্টে বা প্রবাসে। কিন্তু এটা যদি একটু পৃষ্ঠপোষকতা পায়, মানুষ আস্থার জায়গা যদি খুঁজে পায়, বা যদি বুঝতে পারে যে এটা এখানে, তাহলে এখানে কিন্তু যখন একদিকে রেমিটেন্স বাড়তেছে, আমরা দেশের কল্যাণে এটাকে অনেক দূরে এগিয়ে নিতে পারবো। কারণ যারা প্রবাসে কাজ করে তারা সবাই কিন্তু বিশ্বের বিভিন্ন জাতির সাথে কাজ করে, একদিন কিন্তু তারা তাদের দেশে চলে যাবে। যেভাবে আমাদের ডিএক্সএন লিডাররা যারা মালয়েশিয়াতে ছিল, যারা ইন্ডিয়াতে, যারা মনে করেন কুয়েতে ছিল, কাতারে ছিল, সৌদি আরবে ছিল, বাহরাইনে ছিল, যারা ইউএতে ছিল, ওনারা এখন চলে গেছে বাংলাদেশে। অনেকে ডিএক্সএন অফিস দিয়ে সেবা দিচ্ছে, অনেকে কিন্তু লিডার হিসেবে তাদের টিমের লোকজন কিন্তু সুদানে, ইথিওপিয়াতে, কেনিয়াতে, মরক্কোতে, ইউরোপে, কুয়েতে, কাতারে, ওমানে প্রোডাক্ট ইউজ করতেছে। এবং এটা রেমিটেন্স কিন্তু তাদের বোনাস যে আসতেছে, আমাদের স্টেটমেন্টে দেখা যাচ্ছে, এটা আমরা কিন্তু বাংলাদেশে নিচ্ছি। এটা হচ্ছে কি, একদিকে আমাদের যারা প্রবাসী, এর প্রবাসী লোকজনগুলো যখন বাংলাদেশে চলে যায়, তারা নিঃস্ব, তাদের কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কিছুই নিয়ে যেতে পারছে না, এখানে কোনো পেনশন স্কিম নেই। এরা কিন্তু ফ্যামিলিকে, অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যামিলিকে টাকা পাঠাচ্ছে, ফ্যামিলি কিন্তু দেখা যাচ্ছে যে সঠিকভাবে টাকাগুলিকে বিনিয়োগ না করার কারণে তারা কিন্তু অনেক প্রবাসী কিন্তু নিঃস্ব হয়ে যায়, তাদের কিন্তু কিছুই থাকে না আর। কিন্তু তার যে ডিএক্সএন এর যে মেম্বারশিপটা, তার যে টিমটা, এই টিমটা কিন্তু থাকতেছে। এই টিমটা যখন সে বাংলাদেশে চলে যাচ্ছে, আমি শুধু একটা কথা বলছি যে বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের যে একটা প্ল্যান, যেটা হলো যে ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশের জন্য যেটা আমি বলবো যে আমার দেশ ডিজিটাল হচ্ছে, আমি যদি ডিজিটাল না হয় তাহলে আমি ডিজিটালের ফ্লেভারটা নিতে পারবো না। এই ক্ষেত্রে যে বিষয়টা, একটা হচ্ছে ইন্টারনেট, আর একটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। ইন্টারনেট এবং ইলেকট্রিক পাওয়ার, এই দুইটা যদি থাকে, তাহলে আমি যদি কোনো অজপাড়া গ্রামও বসে থাকি, আমি কিন্তু ওয়ার্ল্ডের সাথে কিন্তু এক সম্পৃক্ত হয়ে গেলাম। আমি তখন কিন্তু, আমি কোনো একটা জায়গায় নাই, আমি কোনো দেশে নাই, আমি কোনো রুমের ভিতরে নাই, আমি কোনো সিটিতে নাই, আমি কিন্তু হোল ওয়ার্ল্ডের সাথে। তাহলে গ্লোবালাইজেশন উইথ টেকনোলজি, যখন আমরা এটাকে চিন্তা করব, তাহলে আমি
যেটা অত্যন্ত সম্ভাবনা দেখতেছি বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশে যারা বহির্বিশ্বে আছে তারা যখন এর সাথে সম্পৃক্ত হবে, তারা যখন বুঝবে, যদি গভর্নমেন্টও এটাকে বুঝে জানে প্রথমত যে, এবং এটাকে যদি উপলব্ধি করতে পারে আমাদের যে মিশনগুলি আছে, এবং আমরা সহযোগিতা করতে পারি কোম্পানির মাধ্যমে, এবং যারা আমাদের লোকজন আছে তারা যদি বুঝেন, আমাদের যারা প্রবাসী, তাহলে তারা অন্তত কিছুই নিয়ে যেতে পারবে না, অন্তত ডিএক্সএন সিস্টেম নিয়ে বাংলাদেশে যেতে পারবে। কারণ এবং বাংলাদেশেও যদি মনে করেন প্রোডাক্টের ক্রাইসিস, বিভিন্ন ধরনের সমস্যা আছে, এবং সেখানে যদি মনে করেন গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন গুলি, কারণ এগুলি ফলো করে কিন্তু ডিএক্সএন বিজনেস করতেছে, কখনো অনৈতিক বিজনেস করে না। আর সেক্ষেত্রে আমি মনে করি যদি সরকার একটু পৃষ্ঠপোষকতা দেয়, সেক্ষেত্রে ডিএক্সএন বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে, তারা ফ্যাক্টরি করতে চাচ্ছে, এবং তারা কিন্তু সেখানে ডিএক্সএন চাচ্ছে যে মনে করেন বাংলাদেশ উপলব্ধি করতে পারছে যে বাংলাদেশের যে লিডারশিপ তারা বহির্বিশ্বে আছে, এরা কিন্তু যখন বাংলাদেশে যাবে তখন কিন্তু বিজনেস কিন্তু গ্রো হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আমরা সকল প্রবাসীরা যদি এর সাথে সম্পৃক্ত হই, ম্যাক্সিমাম যারা বুঝি জানি, এবং যারা অন্যান্য দেশের লোক আছে তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করি, এবং আমরা যখন আমাদের দেশে যাব, আমরা যদি আমাদের অর্গানাইজেশনের সাথে আমাদের অফিসে বসে থাকি বা বাসায় বসে থাকি, এবং আমরা যদি, যেমন আমি এখন মালয়েশিয়াতে আছি, আমি এই প্যান্ডামিকের আগেও কিন্তু আমরা এভাবে কিন্তু মিটিং করিনি জুম। এখন আমি কিন্তু এখানে বসে আছি মালয়েশিয়াতে, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি। গতকালকে আমি প্রোগ্রাম করছি বলিভিয়া, কলম্বিয়া, পেরু, তারপরে ল্যাটিন আমেরিকার দেশগুলি, কানাডা এবং অলসো ইউএসএ। কিন্তু এই যে মনে করেন ল্যাটিন আমেরিকার দেশ, এরা জানতেছে, এরা আমাদেরকে ইনভাইট করতেছে আমাদের সাকসেস স্টোরিটা শোনার জন্য, যে আমরা কিভাবে একজন বাংলাদেশি হয়ে আজকে প্রবাস, আমরা কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে অত্যন্ত সফল হলাম। তাহলে আমরা আমাদের দেশকে কিন্তু ব্র্যান্ডিং করলাম। আমার ইউটিউবে এই ভিডিওটা আছে, আপনারা দেখতে পারেন যে তারা কিন্তু আমাকে আমার নাম যখন মেনশন করলো, তারা বাংলাদেশি মেনশন করলো, এবং আমার দেশের প্লাগ কিন্তু উড়ালো ওখানে। এবং এটা কিন্তু আমি খুব প্রাউড ফিল করি একজন বাংলাদেশি হিসেবে। এবং আমাদের দেশের জন্য যারা রক্তদান করলেন, যারা জীবন দিলেন, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি খুব প্রাউড ফিল করি একজন বাংলাদেশি হিসেবে, এবং আমি খুব প্রাউড ফিল করি যে আমরা ডিএক্সএন 180টা দেশে বর্তমানে, এবং কনজিউমার আছে 200 দেশের প্লাস, 200-র উপরে। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের দেশকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এটা আরো অনেক সহযোগিতা হবে যদি আমরা আসলে কিন্তু গভর্নমেন্টের কোনো সহযোগিতা পাই। আমাদের যে যারা প্রবাসী আছে বিভিন্ন সময় এটাকে নেগেটিভ সেন্সে না দেখে যদি পজিটিভ ভাবে দেখেন, বুঝেন, কোনো ক্লারিফাই থাকে, আমরা এগুলি কিন্তু ক্লারিফাই করতে পারি। এতে কিন্তু হবে কি যে আমরা, আমার কাছে মনে হচ্ছে যে আমরা দেশের রেমিটেন্সের ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখতে পারবো। পাশাপাশি যারা ফাইনালি বাংলাদেশে চলে যাচ্ছি, আমাদের যে ইনকামটা হচ্ছে, কারণ আমরা ট্যাক্স পে করতে, তাহলে একদিকে রেমিটেন্স আর একদিকে ট্যাক্স, এটা কিন্তু আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে একটা বিশাল অবদান রাখতে পারে। এটা অনেক বেশি ডেভেলপ হইতে পারে, অনেক বেশি স্ট্রং হইতে পারে। পাশাপাশি যে সকল লোকগুলি প্রবাসে আছে তারা কিন্তু একসময় কিন্তু নিঃশেষ হয়ে যায়, তাদের লাইফটা স্যাক্রিফাইস হচ্ছে পরিবারের দিকে তাকাইয়া, কিন্তু একসময় কিন্তু তারা নিঃস্ব হয়। কিন্তু তারাও যদি আজকে এটার সাথে সম্পৃক্ত, অন্তত তার পেনশন প্ল্যান হইতে পারে অন্তত 2000 দেরহাম, 2000 রিয়েল, 200 বিডি অথবা কেডি, অথবা মনে করেন $200, $2000 বা 2000 রিঙ্গিত যদি হয়, এটা কিন্তু তার পেনশন হইতে পারে তার সারা লাইফের জন্য। আমি সেজন্য বলবো এটা সার্বিক বিষয়ে আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা অবদান রাখতে পারে। তবে হ্যাঁ, এখানে কোম্পানি নির্বাচন, কোম্পানি সম্পর্কে জানা বোঝা, এটা অবশ্যই গভর্নমেন্ট ক্ষতি দেখতে হবে, এবং যারা এটার সাথে সম্পৃক্ত তারাও কিন্তু দেখতে হবে যে আসলে এটা সঠিক বেঠিক কি, সব কিন্তু এক না, সব এক ধরনের না। আর সবাই কিন্তু সবাই যদি মনে করে যে এটার মতো ওটার মতো, বিষয়টা কিন্তু এরকম না। এই জন্য আমি অনুরোধ করব যারা আসলে কিন্তু এটা সম্পর্কে জানতে চান, আমি সকলকেই বলবো আপনারা আসলে জানতে পারেন। কারণ আপনারা ইউটিউবে আপনারা গুগলে দেখতে পারেন, আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন, আপনারা সংশ্লিষ্ট দেশে যারা আমাদের লোকজন আছেন, বিভিন্ন অ্যাসোসিয়েশন আছেন আমাদের কমিউনিটির মধ্যে, আমাদের যারা আমাদের মিশনে যারা আমাদের অভিভাবক আছেন, ওনারাও দেখতে পারেন। আমি মনে করি যে এটা অনেক দূর অবদান রাখতে পারে আমাদের সার্বিক বিষয়ে, দেশের অর্থনীতির ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, বেকার সমস্যার ক্ষেত্রে, এবং একজন ভালো হিউম্যান বিং, ভালো সিটিজেন হিসেবে লোক তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি শুধু ডিএক্সএন এর কথা বলবো না, হয়তো অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে যারা ভালো, যারা আসলে কিন্তু মনে করেন আমাদের ইন্ডাস্ট্রিতে, কারণ বাংলাদেশে প্রায় 16 কোটি দেশের মানুষ, আমার মনে হচ্ছে এখানে অনেক
যারা সঠিকভাবে কাজ করবে, সরকার যদি পৃষ্ঠপোষকতা দেয়, অনেক কোম্পানি যদি এখানে আসলে কিন্তু রিয়েল বিজনেস করার প্ল্যাটফর্ম পায়, আমার মনে হচ্ছে এটা অনেক বড় একটা সেক্টর হতে পারে, একটা খাত হতে পারে, যেটা আমি আন্তর্জাতিক অঙ্গনে আমি ফিল করতে পারছি। বিশ্বের অনেক ডেভেলপমেন্ট কান্ট্রি এবং বিশ্বের যারা বিজনেস রিসার্চার, যারা ইকোনমিস্ট, তারা কিন্তু এটাকে প্রমোট করতে চাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বা উন্নয়নশীল দেশ হিসেবে আমার মনে হচ্ছে যে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। ডিএক্সএন এর মতো কোম্পানিরা যদি মনে করেন সম্পৃক্ত হয় এবং তারা যদি পৃষ্ঠপোষকতা পায়, এবং তবে অবশ্যই দেশের রুলস রেগুলেশন ফলো করে, সেটা গভর্নমেন্ট অবশ্যই রুলস রেগুলেশন দিবেন যেভাবে, এভাবে কিন্তু ওনারা যদি ফলো করে, আমার মনে হচ্ছে যে এটা অনেক বড় অবদান রাখতে পারে। অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশে বিজনেস করতে পারে এবং জি ডিএক্সএন করতে পারে ভালোভাবে জি ইনশাআল্লাহ। জি 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 হারুন ভাই, তো যাই হোক আপনার আপনার কথা থেকে কিন্তু আমরা একটা জিনিস খুব পরিষ্কার হলাম যে আসলে বাংলাদেশের যারা প্রবাসী আছে বিভিন্ন দেশে, তারা একটা চমৎকার একটা রেমিটেন্স বাংলাদেশে তারা পাঠাচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে জাস্ট একটু শেয়ার করতে চাই আপনার সাথে। তাহলে তো ডিএক্সএন যারা ওমানে আছে তারা বাঙালিরা ডিএক্সএন করতেছে, সৌদি আরবে ডিএক্সএন করতেছে, বাহরাইনে ডিএক্সএন করতেছে, দুবাইতে ডিএক্সএন করতেছে বাঙালিরা। তো এটা তো খুব আসলে খুব ইজি একটা প্রসেস হয় যে যেই দেশে ডিএক্সএন আছে ওই দেশে কিন্তু বাংলাদেশের একটা এম্বাসি আছে বা বাংলাদেশের কর্মকর্তারা আছে প্রত্যেকটা দেশে। তো সেইখানে যদি ডিএক্সএন এর পক্ষ থেকে তাদেরকে এই জিনিসগুলো তুলে ধরা হয় যে যে দেখেন যে বাংলাদেশ থেকে এই কোম্পানিটার মাধ্যমে আপনার একটা ফরেন রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে, এবং এই শ্রমিকগুলো বা এই যারা আছে তারা যখন বাংলাদেশে যাবে তখন এই দেশ থেকেই আবার একটা রেমিটেন্স বাংলাদেশে যাবে এবং বাংলাদেশ গভর্নমেন্ট একটা ট্যাক্স পাবে। তো এই ক্ষেত্রে তো মানে বাংলাদেশের গভর্নমেন্টকে আইস ব্রেক দেয়া বা বাংলাদেশের গভর্নমেন্টকে একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে বোঝানো, এটা তো খুব ইজি একটা প্রসেস। তাহলে এই প্রসেসটা আপনারা কেন নিচ্ছেন না, বা আপনাদের নেয়ার কোনো পরিকল্পনা আছে কিনা আমাদেরকে একটু জানাবেন। না, অবশ্যই আমাদের পরিকল্পনা আছে এবং আমরা অলরেডি এর মধ্যে কাজ করতেছি। আমি মনে করি যে আজকে আমাদের যে শেয়ারিং গুলি বিভিন্ন দেশে এবং আমাদের দেশের, আমি 2000 মনে হয় 9 বা 10 সালের দিকে এরকম একটা সময় কিন্তু সিডো একটা আমাদের একটা দুর্যোগ ছিল। সেখানে কিন্তু আমি ডিএক্সএন এর মাধ্যমে সৌদি আরব থেকে আমি বেশ কিছু অনুদান উঠিয়ে কিন্তু আমাদের এম্বাসেডর হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর সাহেবকে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি, এবং সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলি তুলে ধরছি। অ্যাকচুয়ালি বিষয়গুলি কিন্তু আমরা তুলে ধরছি। আমি একটা কথা বলতেছি যে এটা অনেক সময় লাগবে আমার মনে হচ্ছে, কারণ এই ইন্ডাস্ট্রি অনেকের কাছে আমরা কৃতজ্ঞ, ইন্ডাস্ট্রিকে কিন্তু উঠে ধরছেন, কিন্তু আবার ইন্ডাস্ট্রির মধ্যে যে বিষয়গুলি মানে একটা মানে খারাপ সেন্সে কিন্তু সবার মধ্যে যাদের মধ্যে এই বিষয়টা গেল, এটা আমার মনে হচ্ছে যে অবশ্যই এটা নিয়ে কাজ করা দরকার এবং আমার মনে হচ্ছে এটা নিয়ে বেশি বলা দরকার। আমরা অলরেডি শুরু করছি আমাদের ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলার জন্য, এবং আমি আশা করি যে আমাদের যারা অভিভাবক ওনারা আমাদের শুনবেন। আমরা বিভিন্ন দেশে মিশন বলে আমাদের যে এমবাসি গুলি আছেন ওনাদের সাথে আমরা সংশ্লিষ্ট বিষয় মানে ইয়ের সাথে মানে এমবাসির সাথে আমরা যোগাযোগ শুরু করছি। ইতিমধ্যে আপনারা দেখছেন আমরা অনেকগুলি প্রোগ্রাম গত কয়েক বছরে কিন্তু আমাদের বিজয় দিবস প্রায় 1000-1500 লোক নিয়ে, অনেক সময় দেখা যাচ্ছে এমবাসি ইনভাইট করলে কিন্তু এত লোক হয় না এবং খুব সুশৃঙ্খল। এবং সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে অনেক প্রোগ্রাম আছে ডিএক্সএন এর ইউএই তে, অনেক হোটেলে অনেক প্রোগ্রাম আমরা করছি বাহরাইনে বিভিন্ন দেশে। তো এইগুলি কিন্তু আমার মনে হচ্ছে, আমি অনুরোধ করবো যে সংশ্লিষ্ট যারা ওনারা, আমরাও কিন্তু ওনাদের সাথে সম্পৃক্ত হব, বোঝানোর চেষ্টা করব। তবে বিষয়গুলি হচ্ছে কি, আমাদের যারা অভিভাবক ওনারা আসলে নিতে হবে। ওনারা হয়তো অনেকে এটা মনে করে যে এটার মতো ওটার মতো, আমি সেই জন্য বলতে চাচ্ছি যে এটা আমার অনেক দিন থেকে আমি বলতেছি, এটা যেটা হলো সাদা লবণ এবং সাদা চিনি দেখতে একই রকম, এটা যদি জিহ্বায় দেওয়া না হয় তাহলে এটা বোঝা যাচ্ছে না কোনটা লবণ কোনটা চিনি। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে সবগুলি ওনারা হয়তো মনে করতে পারেন যে, অথবা আমাদের কোনো প্রবাসী যারা বাংলাদেশি আছেন অনেকে হয়তো ভালো জব করেন, ভালো ব্যবসা করেন, ওনারা হয়তো মনে করতেছেন এটা নাথিং। আমি অনুরোধ করবো এটা যে, আমি 45টা দেশের মতো ভিজিট করছি আলহামদুলিল্লাহ, আমি অনেক ট্রাভেল করছি এবং ওয়ার্ল্ড ওয়াইড আমি অনেক প্রেজেন্টেশন দিছি। সেক্ষেত্রে আমি যেটা বুঝলাম সেটা হলো যে আমাদের বিষয়টা হচ্ছে মাথায় নেওয়া আগে যে আসলে এটা কি, এবং এটা যদি অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে যে এটা, কারণ সবাই কিন্তু কাজ করতেছে দেশ এবং মানুষের জন্য। তো মানুষের জন্য এবং দেশের জন্য যদি এখানে করার কোনো সুযোগ থাকে, তাহলে আমি বলবো যে আমার মনে হচ্ছে যে আমরা সবাই, কারণ অনেকেই আছেন যে আজকে জব হারালেন, যেমন আমাদের অনেক ডিএক্সএন লিডার জব করতেন, জব হারালেন, কিন্তু তারা আজকে অন্তত
যাদের কোনো অপশন নাই, যেমন তাদের ইনকাম ডিএক্সএন এ কিন্তু মনে করেন 3000 আছে, 4000 রিল আছে, কারো 5000 রিল আছে, কারো 10,000 রিল আছে, তারা কিন্তু টেনশন করতেছে না, কারণ তাদের একটা অপশন আছে। কিন্তু যে সকল ভাইদের, আমাদের প্রবাসীদের আর কোনো অপশন নাই, এরা কিন্তু এখন অনেক নিঃস্ব। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে দেশের মানুষের জন্য, এবং কারণ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট যে কনসেপ্টটা, এক বিশ্ব এক বাজার, এটা একটা আইডি দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করা, এটা একটা অপরচুনিটি। কারণ এখানে সকল প্রোডাক্টগুলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কারণ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না হলে বিশ্বের 180টা দেশের গভর্নমেন্ট এটাকে অনুমোদন দিতেন না। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে প্রোডাক্টগুলি মানে কি, ভালো প্রোডাক্টগুলির জন্য কিন্তু আমরা কিন্তু এটা নিয়ে টেনশন করতেছি না। এই প্রোডাক্ট কিভাবে কোন দেশে যাবে, কোন দেশের গভর্নমেন্টের অনুমোদন নিতে হবে, অফিস ভাড়া কিভাবে দিবে, স্টাফদের স্যালারি কিভাবে দিবে, কিছুই আমাদের দরকার নেই। কিন্তু প্রত্যেক দেশে কিন্তু মানুষ এটাকে সেকেন্ডারি ইনকাম হিসেবে এটাকে নিতে পারে, এবং আস্তে আস্তে কিন্তু তার অবস্থানের পরিবর্তন, আমার অবস্থানের পরিবর্তন হওয়া মানে আমার দেশের অবস্থানের পরিবর্তন হওয়া। আমার এডিশনাল 500 রিয়াল ইনকাম করা, 500 রিঙ্গিত ইনকাম করা মানে আমি আমার দেশের অর্থনীতিতে 500 রিঙ্গিত অতিরিক্ত দিতে পারছি। এইভাবে যখন আমরা প্রায় 1 কোটি মানুষ বাহিরে আছি, এর মধ্যে যদি 10% লোক, অথবা যদি অ্যাভারেজে কিন্তু মনে করেন আমরা প্রবাস থেকে এর সাথে সম্পৃক্ত হইতে পারি, যদি বুঝি, এবং সেটা বিশাল একটা এক এক রিয়েল $1 করে যদি হয়, এটা কিন্তু দেশের অর্থনীতিতে নতুন একটা সংযোজন হইতে পারে। এবং সেটা আমি মনে করি অবশ্যই আমি খুবই আশাবাদী, কারণ এটা হয়ে যাবে হয়তো, মানে কারণ এই যে গ্লোবালাইজেশন, এই সময় যে ফেসবুক গুলি লাইভ গুলি হচ্ছে, যে মনে জুম মিটিং গুলি হচ্ছে, যেভাবে শেয়ারিং গুলি হচ্ছে, এবং আমাদের মিশন গুলি যেভাবে দেখতেছে, প্রবাসীরা যেভাবে সম্পৃক্ত হচ্ছে এই বিজনেসের সাথে, এবং আমি আশা করি এটা খুব অচিরেই কিন্তু এটার যে ফ্লেভারটা, এটার যে আসল ডাইরেক্ট ইন্ডাস্ট্রির যে ফ্লেভারটা, এটা আমি আশা করি হবে। আর অবশ্যই সরকার তো আমাদের অভিভাবক, এবং ওনারা অলরেডি রুলস রেগুলেশন করছেন। এটা শুধু আপাতত লাইসেন্স দেওয়া বন্ধ করছিলেন, যে কারণে কিন্তু এটা হয়ে যাবেন। এটা ওনারা যখন আস্থা পাবেন, ওনারা যখন দেখবেন ওনারা যেটা করছেন, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়া করতে পারে নাই, যেটা পাকিস্তান করতে পারে নাই, যেটা শ্রীলঙ্কা করতে পারে নাই, নেপাল করতে পারে নাই, কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু করছে। আমরা প্রাউড ফিল করি আমাদের সংশ্লিষ্ট মনে করেন আপনারা আমাদের যারা অভিভাবক, তাদের জন্য ওনারা কিন্তু রুলস রেগুলেশন করছেন অন্তত। কিন্তু আশা করি যে ওনারা আমাদের কল্যাণ চাচ্ছেন, দেশের মানুষের কল্যাণ চাচ্ছেন, এই জন্য হয়তো অবজার্ভ করতেছেন যে আসলে এটা কি, কারণ এই জিনিসটা কিন্তু আমাদের রিজনে নতুন, এবং এটা যেভাবে ব্যবহৃত হলো, এতে কিন্তু এটার পজিটিভ সাইডটা না দেখে সবাই কিন্তু নেগেটিভ সাইডটা দেখছে, আর এটা উপস্থাপিত হয়েছে কিন্তু রং ওয়ে। আমি আশা করি এটা হয়তোবা ঠিক হয়ে যাবে, মানে এটা একটা পজিটিভ সেন্স আসবে, এবং সবাই এখানে আলোর মুখ দেখবে। এবং আমি মনে করি যে বাংলাদেশে বর্তমানে ইয়াং জেনারেশন যারা 34% কিন্তু আমাদের বর্তমানে 15 ইয়ার্স যারা, মানে এই যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু খুব এক্সপার্ট টেকনোলজিতে, এবং আগামী যে নেক্সট জেনারেশন, আমি মনে করি তারা যদি এই ফ্লেভারটা পায় ডিএক্সএন এর, কারণ এটা একমাত্র কোম্পানি যেটা হলো মানে একটা আইডিতে সকল বোনাসগুলি একটা স্টেটমেন্টে দিচ্ছে, এবং সকল দেশে কিন্তু অফিস আছে, প্রায় 5000+ অফিস। এই আমাদের ছেলেরা যখন বাংলাদেশে বসে দেখবে ওয়ার্ল্ড ওয়াইড কি হচ্ছে, ওখানে সে ফেসবুকের মাধ্যমে, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু প্রোগ্রাম প্রমোট করবে, প্রোডাক্ট প্রমোট করবে, আর তার কনজিউমার কিন্তু ওই দেশে কিন্তু প্রোডাক্ট ইউজ করবে, আর কিন্তু বেনিফিট কিন্তু বাংলাদেশে আসবে। আমি খুবই আশাবাদী অচিরেই কিন্তু এটার ফ্লেভার এবং বাংলাদেশ ডিএক্সএন অনেক ডেভেলপ করবে। অবশ্যই আমাদের চ্যালেঞ্জ আছে, যেহেতু আমরা সঠিক ওয়েতে বিজনেস করার চেষ্টা করতেছি, এই চ্যালেঞ্জগুলি অবশ্যই ওভারকাম হবে, কারণ এটা সঠিক ওয়েতে আছে ইনশাআল্লাহ। খুবই শর্ট সময়ের ভিতরে কিন্তু আমরা এটা ফ্লেভার দিতে পারবো। জি অবশ্যই আমরা হারুন ভাই আপনার সাথে আমরাও আশাবাদী, আমরাও এটা আশা করছি যে খুবই দ্রুত আমাদের যে এই অবস্ট্রাকল গুলো আছে এগুলো ওভারকাম হবে, এবং বাংলাদেশেও হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠা পাবে, ডিরেক্ট সেলিং প্রতিষ্ঠা পাবে, এবং তখন হচ্ছে ডিএক্সএন হচ্ছে বাংলাদেশের জন্য নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য একটা উর্বর জায়গা, সেটা আমরা বিশ্বাস করি। তো আপনার কাছে আমাদের পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে, বাংলাদেশের সম্প্রতি বেশ কিছু নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং কোম্পানি লঞ্চ হচ্ছে, এবং হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে, এবং অন্যান্য দেশেও বেশ কিছু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এত এত কোম্পানি থাকতে যে ডিএক্সএন এ কেন জয়েন করতে হবে, বা মানুষ কেন ডিএক্সএন কে চুজ করবে, সেই ডিএক্সএন এর মানে ইউনিকনেসটা কোথায়, যে কি কারণে বা কি এখানে ট্রান্সপারেন্সি বা কি আকর্ষণীয় বিষয় আছে যেটা অন্য কারো নাই,
এবং কেন তাকে তাকে নেটওয়ার্ক মার্কেটিং হিসেবে ডিএক্সএল কে চুজ করা উচিত? ধন্যবাদ, এটা খুব সুন্দর প্রশ্ন। এবং যেহেতু আমি একজন বাংলাদেশী, আমি আমার পয়েন্ট অফ ভিউতে কথা বলতেছি। এটা হলো আমার আমার ওপিনিয়ন। সেটা হলো যে বাংলাদেশ এমন একটি দেশ যেটা হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে আয়তন অনুযায়ী বিশ্বের মধ্যে সবচেয়ে ঘনবসতি দেশ, এবং পৃথিবীর সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু মানুষ। মানুষের জন্য সকল গভর্নমেন্ট বিজি, সকল অর্গানাইজেশন বিজি। সেক্ষেত্রে হিউম্যান রিসোর্স যেটা, এটা আমাদের আছে, এটা আমাদের অ্যাসেট আমি মনে করি। আজকে বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু এই অ্যাসেট, মানে এই মানুষ যে আজকে প্রবাসে যাচ্ছে এবং তারা দেশের অর্থনীতি কিন্তু অনেক চাঙ্গা। আমি একটা উদাহরণ দিচ্ছি যে বর্তমানে আমি আজকে এই মিটিং এ আসার আগে আমার সুদানে একটা প্রোগ্রাম ছিল। সুদানে কিন্তু ডলার নাই, কারণ তারা ইম্পোর্ট, কোন দেশে যখন রিজার্ভ ফান্ড প্লাস ইম্পোর্ট করতে যায় প্রোডাক্ট, তখন সেখানে কিন্তু ডলার, পর্যাপ্ত ডলার লাগে, কারণ ইম্পোর্ট করার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আফ্রিকার দেশগুলি কিন্তু সবাই কিন্তু এই সমস্যা ফেস করতেছে। এবং সুদানে প্রতি ঘন্টায় কিন্তু ডলার রেট কিন্তু বাড়ে। এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশ কিন্তু, আমাদের যারা জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বা আমাদের যারা আছে সবাই কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে বলেই, এবং আমাদের যে এক্সপোর্ট, আমি ইউরোপের যখন এয়ারপোর্ট গুলিতে যাই বা ব্র্যান্ড গুলিতে যখন H&M দেখি, যখন ম্যাঙ্গো, তখন মানে মেড ইন বাংলাদেশ, আমি খুব প্রাউড ফিল করি, কারণ আমি একজন বাংলাদেশি, যে আমাদের সকলের সম্মান কিন্তু এই প্রোডাক্টের সাথে জড়িত। তো আমি কিন্তু খুবই আশাবাদী এই কারণে যে আমাদের দেশের মানুষগুলি আমি দেখলাম প্রবাসে ডিউটি করার পর আবার পার্ট টাইম করে, এরা আবার ওভার টাইম করে, কারণ এদের কমিটমেন্ট বেশি। এরা কিন্তু অনেক স্ট্রাগল করতেছে জীবনে, মনে করেন মায়ের, বোনের, ভাইয়ের, প্রতিবেশীর সকলকে কিন্তু সাহায্য করার চেষ্টা করতেছে। এই যে আমাদের একটা বাইন্ডিংস, আমাদের যে কালচার, এটা আমাদেরকে অনেক বেশি শক্তি যোগায় বহির্বিশ্বে আমি মনে করি। তো সেক্ষেত্রে বাংলাদেশে এটা মনে করেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি যেটা মনে করি। আর একটা হচ্ছে যে বাংলাদেশে নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার্স কি হতে যাচ্ছে, যে আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু যে গ্রোথটা আমাদের, এটা কিন্তু আমরা যদি তাদেরকে সঠিকভাবে লিড করতে পারি, আমার মনে হচ্ছে যে এরা কিন্তু বাংলাদেশে বসে কিন্তু বহির্বিশ্বে যারা এখন জব করতে যায়, এটা করার প্রয়োজন হবে না আমার কাছে মনে হচ্ছে। কারণ ডিএক্সএন এর মতো একটা কোম্পানি যদি তারা যদি আরো কোনো কোম্পানি, আমি কিন্তু ডাইরেক্টলি ইন্ডাস্ট্রিকে প্রমোট করতেছি, আমরা লিডার কিন্তু ইন্ডাস্ট্রি, তো এটা কিন্তু হইতে পারে। কিন্তু ডিএক্সএন যে প্রোডাক্টগুলি যে বাজারজাত করে, এটা প্রতিটা মানুষের প্রতিদিন দরকার, হয়তো সে কোনো না কোনো ব্র্যান্ডের ইউজ করে। যেমন একদিকে হচ্ছে যে টুথপেস্ট, সাবান, কফি, শ্যাম্পু, বডি লোশন, বা এই যে বিষয়গুলি, এবং এগুলি তার দরকার। এবং তার সর্বোপরি যে বিষয়টা হচ্ছে যে এই প্যান্ডামিক সময় সবাই বুঝতে পারছে যে স্বাস্থ্য খুব দরকার, যে ইমিউনিটি, যে ইমিউন সিস্টেমটা, প্রতিরোধ ক্ষমতাটা সবাই কিন্তু বলতেছেন। তো আমি সেক্ষেত্রে বলবো যে এটা কিন্তু ডিএক্সএন এই কাজটা করতেছে। দ্বিতীয়ত হচ্ছে মানুষের অর্থনৈতিক ইমিউনিটি দরকার, যে অর্থনৈতিক ইমিউনিটির ক্ষেত্রে যেটা দরকার, সবাই চাচ্ছে যে তার জব দিয়ে কভার করতে পারছে না, তার একটা ইনকাম সোর্স দিয়ে কভার করতে পারছে না। সেক্ষেত্রে ডিএক্সএন ঘরে বসে মহিলারা, আমাদের যে বোনেরা কিন্তু বর্তমানে আমি দেখতেছি, আমি খুব প্রাউড ফিল করতেছি যে বাংলাদেশের মেয়েরাও কিন্তু এখন যথেষ্ট এগিয়ে আসতেছে। এবং তারাও যদি ঘরে বসে, তার দরকার শুধু ইন্টারনেট, এন্ড তার দরকার হচ্ছে শুধু নলেজ। এই নলেজ গুলি কিন্তু যদি সে গ্রহণ করতে পারে, আর ডিএক্সএন এর সকল কিছু রেডি, এটা একটা রেডিমেড সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা যদি এবং গ্রহণ করে, এবং আমি যেটা দেখতে চাচ্ছি যেটা হলো যে এটা একটা এমন একটা স্ট্যাটাস, যে স্ট্যাটাস যেটা ক্যারিয়ার, যে আমি একজন লোক ডক্টর, সে কিন্তু তার ডক্টর প্রফেশনটা তার ফ্যামিলির কারো কাছে ট্রান্সফার করতে পারবে না যদি সে ডক্টর না হয়। একজন লোক ইঞ্জিনিয়ার, একজন লোক অ্যাকাউন্টেন্ট, যেভাবে হোক না কেন, যে প্রফেশনে হোক না কেন, কিন্তু ডিএক্সএন যে স্ট্যাটাস আছে আজকে আমি ওয়ার্ল্ড ওয়াইড দেখলাম, ইভেন আমাদের বাংলাদেশে অনেক লোক, যেমন আমাদের গ্রেট লিডার, আল্লাহ তার বেহেশত নসিব করুক, আমাদের যে বেনজির আহমেদ ভাই, উনি কিন্তু আজকে দুনিয়াতে নাই, কিন্তু উনি কিন্তু গোল্ড ডায়মন্ড, এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড হিসেবে মারা গেছেন, কিন্তু ওনার ফ্যামিলি সার্ভাইভ করতেছে ডিএক্সএন দিয়ে। তাহলে একটা মানুষ যখন ইনকাম করা অবস্থায় মারা যায়, এটাকে বলা হচ্ছে প্রিম্যাচিউর ডেথ, অকাল মৃত্যু। কিন্তু এই মৃত্যুর পর তার যে ফ্যামিলির অবস্থা কি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আজকে ফজলে এলাহি, আপনার শাহাদাত, এভাবে কিন্তু আমাদের অনেক লোক আজকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিভিন্ন দেশে কিন্তু আজকে ডিএক্সএন সিস্টেম দিয়ে সার্ভাইভ করতেছে, কারণ সে যে নেটওয়ার্কিং এর সাথে সম্পৃক্ত, যেটা কিন্তু হোল ওয়ার্ল্ড যে কনজিউমার বেস সে তৈরি করছে। একদিকে তার লাইফ লং স্ট্যাটাস, একদিকে তার সাস্টেনেবল ইনকাম, তার সাস্টেনেবল ফিউচার, এবং তার ফ্যামিলি, তার সিকিউর যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, যেটা
এটা কিন্তু সে তৈরি করতে পারছে। এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ তার ক্যারিয়ারের ক্ষেত্রে। এবং আমি যেটা বলি যে আজকে আমি আমার বাবা থেকে কিন্তু ডিএক্সএন এর সুযোগ পাইনি, কিন্তু আমার সন্তান আমার থেকে পেলো। তার মানে আমি যদি আজকে যে আমার অর্গানাইজেশন 162টা দেশে এবং আমার অর্গানাইজেশনে এখন 2,55,000 লোক আজকে পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড, এবং সেক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতেছি সবাই হয়তো কাজ করতেছে না অবশ্যই, কিন্তু মেজরিটি আমি মনে করি যে আমাদের অ্যাক্টিভিটিজ এর কারণে বা কোম্পানির যে অ্যাক্টিভিটিস আজকে ওয়ার্ল্ড ওয়াইড, দা প্রোডাক্টের যে ক্যাপাবিলিটি বা সিস্টেমের কারণে আমাদের অনেক লোক কিন্তু কাজ করতেছে। এই কারণে অনেক মানুষ কিন্তু সাকসেসফুল আজকে ওয়ার্ল্ড ওয়াইড। শুধু বাংলাদেশে না, আমার অর্গানাইজেশন অনেক দেশে সাকসেসফুল লোক আছে, এই কারণে কিন্তু আমরা স্ট্রং। তো এই কারণে কিন্তু এটা কিন্তু আমার সন্তান, আমার পরিবার কিন্তু সেফ। যেটা কিন্তু যদি আমি অন্য কোনো প্রফেশনে থাকতাম তাহলে কিন্তু হয়তোবা বিজনেস লস হইতে পারতো। দেখা যাচ্ছে যে মনে করেন আপনার জব চলে গেলে কিন্তু হয়তো গ্রাচুইটি পাওয়া যেত। আর যদি কোনো লোক গভর্নমেন্টে জব করে ওনারা হয়তো পেনশন পাবেন এতটুকুই। আর তাহলে কত পার্সেন্ট লোক পেনশন পাচ্ছে, সেই ক্ষেত্রে ডিএক্সএন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা হচ্ছে যে কাজ আমি করলে মানুষের কল্যাণ হয়, আমি কখনোই সাকসেসফুল হতে পারতাম না যদি আজকে আমার অর্গানাইজেশনে অনেক লোক সাকসেসফুল না হতো। এবং আমি মনে করি যে আমি অনেক মানুষের সাকসেসের রিজন আলহামদুলিল্লাহ। তার মানে আমরা যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত, আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের সময় এটা মানবতার কল্যাণে যাচ্ছে, এবং এটা দেশের কল্যাণে যাচ্ছে, এবং এটা অন্যের কল্যাণে যাচ্ছে। অন্যের লাইফকে আপগ্রেড করার মাধ্যমে, স্ট্রং করার মাধ্যমে, তাদের ডেভেলপ করার মাধ্যমে আমরা আমাদের লাইফকে আপগ্রেড করতেছি। এটা উইন উইন সিচুয়েশন ইথিক্যালি। তবে হ্যাঁ, যারা যদি কোনো অনৈতিক কোনো কিছু কোনো কোম্পানি করে থাকেন সেটা আমরা বলতে চাচ্ছি না, কারণ কিন্তু এটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যারা লিগ্যাল ওয়েতে ডাইরেক্ট সেলিং রুলস এবং রেগুলেশন, ফেডারেশনের রুলস রেগুলেশন ফলো করে ইন্টারন্যাশনালি, আমি মনে করি তারা প্রত্যেকেই কিন্তু দেশের মানবতার কল্যাণ করতেছে এবং মানুষের লাইফকে আপগ্রেড করতেছে বলেই তার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, তার দেশ এগিয়ে যাচ্ছে, তার অর্গানাইজেশন এগিয়ে যাচ্ছে। জি ধন্যবাদ। এটার জন্য আমি মনে করি জি ডিএক্সএন। জি 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 হারুন ভাই, এবং চমৎকার। আরেকটা জিনিস এখানে আমি আরেকটা জিনিস মেনশন করতে চাচ্ছি। ডিএক্সএন এনিহোয়ার, এনি টাইম, এনি প্লেস। আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তে ডিএক্সএন এর কথা শুনতেছে অনেকে কিন্তু পাক করতেছে শুনতেছে, অনেকে কিন্তু ডিউটি করতেছে শুনতেছে, অনেকে ড্রাইভিং করতেছে শুনতেছে, অনেকে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ যে কোনো দেশে, এবং অনেকে অনেক দেশ থেকে জয়েন করছে। এই কারণে কিন্তু এটা ডিএক্সএন ইউনিক, এবং এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এটার প্রোডাক্ট ইউনিক, এবং এটা সিস্টেম ইউনিক, এবং যে কোনো ব্যক্তি যাহাই তার ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন সেটা কিন্তু সে এখানে সফল হইতে পারে। এবং সে যদি এডুকেটেড না হয় তাহলে তাকে এখানে এডুকেট করা হয়। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যে এটা বিজনেস এক্সপিরিয়েন্স বিজনেস স্কুল বা ইউনিভার্সিটি। কারণ এখানে কিন্তু এমন কিছু শেখানো হয় যেটা সে কিন্তু বাস্তব জীবনের সাথে লিগ্যাল ওয়েতে একজন সুনাগরিক হিসেবে এবং একটা ক্যারিয়ার হিসেবে কিন্তু এটাকে নিতে পারতেছে। এই শিক্ষা কিন্তু এখানে তাকে দেওয়া হচ্ছে। সে যদি গরিব হয় তাকে ধনী বানানোর সুযোগ হচ্ছে এখানে। তবে আমি আগেই বলছি ইথিক্যালি, লিগ্যালি এই সুযোগ কিন্তু এখানে আছে। এই জন্য হচ্ছে কি, এই জন্য এটার আবেদন, এটার গ্রহণযোগ্যতা ডে বাই ডে কিন্তু বাড়বে এবং বাড়তেছে আমার কাছে মনে হচ্ছে। জি ধন্যবাদ। জি চমৎকার হারুন ভাই। আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আপনার কাছে আছে, অবশ্যই আমরা সেটার উত্তর আপনার কাছ থেকে পাবো আশা করি। সেই উত্তরের মধ্য দিয়ে আমরা কিছু শিখতেও পারবো। তো আপনার কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ডিএক্সএন এ আমরা দেখেছি যে অনেকেই জয়েন করে, অনেকেই আগ্রহ করে জয়েন করে, বাট কিছুদিন পরে সে আগ্রহ থাকে না বা সে ফেল করে। তো বেসিক্যালি যে ডিএক্সএন এ অনেক জয়েন করে স্বতঃস্ফূর্ত ভাবে, কিন্তু অনেকেই আছে সফল হতে পারে, আবার অনেকেই আছে সফল হতে পারে না। তো তাহলে এখান থেকে স্পেশালি ডিএক্সএন বিজনেসে যে মানুষ ঝরে যায়, স্পেশালি আমরা দেখি যে 1 থেকে 6 মাস এখানে সার্ভাইভ করতে পারে না। মানে 1 থেকে 6 মাস মধ্যেই কেউ কেউ ঝরে পড়ে যায়, কেউ কেউ না আমরা বলবো বড় একটা অংশ ঝরে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার এখানে কারণটা কি? মানুষ 1 থেকে 6 মাস অর্থাৎ সার্ভাইভাল স্টেজটা কেন পার করতে পারে না? কি ল্যাকিংস আছে এবং এইখানে আসলে কি করা উচিত যে সার্ভাইভ করার জন্য অন্তত 6 মান্থ? আমরা দেখি যে 6 মান্থ সার্ভাইভ করার আগে অনেকেই এটাকে কুইট করে ফেলে, বিজনেসটা থেকে সে সরে যায়, বাট সে খুব আগ্রহ নিয়ে আসে। এই জায়গাটায় কি ল্যাকিংস আছে এবং এই জায়গাটার মধ্যে কি করা উচিত? আমি আমি মনে করি, ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এটা আসলে একটা ভাইটাল কোশ্চেন এই আমাদের ডাইরেক্ট ইন্ডাস্ট্রি
এর ক্ষেত্রে সেখানে হলো প্রথমত হচ্ছে আমি মনে করি সকল ডিএকশন লিডার বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে যারা সম্পৃক্ত শুধু মোটিভেশন দিলে হবে না। যেমন আপনি এই করতে পারবেন, এত দেশ ঘুরতে পারবেন, এত সব ঠিক আছে, কিন্তু তাকে প্রথম একটা মাইন্ড সেট করার দরকার। সেটা হলো যে এখানে শুধু কিভাবে সে অর্জন করতে হবে, এখানে চ্যালেঞ্জ গুলি কি, এই চ্যালেঞ্জ গুলি কিন্তু কিভাবে সে ওভারকাম করবে এবং এই চ্যালেঞ্জ গুলি কে তার সাথে পরিচিত করতে হবে। কারণ প্রথম হচ্ছে এখানে যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যারা জেনুইন ডিএক্সএন এর মতো কোম্পানি যারা বিজনেস করবে, তারা প্রথমে এখানে কিন্তু ইনকাম পাবে না। কারণ এখানে প্রথম বুঝাইতে হবে যে আমি যখন কোনো স্কুল কলেজ স্কুল লেখাপড়া শিখি, আমি প্রথমে চিন্তা করি যে আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, তাহলে এটা একটা জার্নি। কিন্তু আমাকে অনুযায়ী মিশনারিজ হইতে হবে, পড়তে হবে। এবং আমি যদি কখনো চিন্তা করি যে আমি একটা বিজনেস করবো, তাহলে আমাকে প্রথম বিনিয়োগ করতে হবে। বিনিয়োগটা কি? যে এখানে এখানে হইতে সময় বিনিয়োগ এবং নলেজ, কিভাবে নলেজ নেবে সে, তার মানে সময় দিতে হবে তাকে শেখার জন্য। আরেকটা যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে সে এখানে প্রথমত যদি বলা হয় যে তুমি এত পাইবে এত পাইবে, অমুক এত পাচ্ছ, অমুক এত পাচ্ছে, অমুক এই দেশ করতে এই স্ট্যাটাস যাচ্ছে, এই এই জিনিসগুলি কিন্তু আমার মনে হচ্ছে যে এগুলি বলা ঠিক হবে না। কারণ তাকে প্রথম জিনিসটা দেখাইতে হবে এটা জাস্ট এ বিজনেস স্কুল। আমি ছাত্র, আমি আমার লেখাপড়া ঠিক রাখবো, আমি ব্যবসা করি, আমি ব্যবসা ঠিক রাখবো, আমি জব করি, আমি জব ঠিক রাখবো, আগে আমি আমার মূল কাজটা ঠিক রাখবো। এর পাশাপাশি আমি ডিএক্সএন একজন কনজিউমার হিসেবে জয়েন করছি, আমি কনজিউম করব। আর আমি যদি দেখি যে প্রোডাক্টটা ভালো, আমি আস্তে আস্তে শিখবো। আর শেখার জন্য কিন্তু আজকে বিভিন্ন অপশন আছে, যে অনলাইন সেমিনার, তারপরে অনেক ভিডিও আছে, অনেক বইপত্র আছে, এগুলি আস্তে আস্তে সে শিখবে। শিখার পরবর্তীতে আর তাহলে এখানে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ ফেস করতে হবে আর গ্রো হইতে হবে। কারণ শিখতে হবে, আগাইতে হবে। তবে সর্বাবস্থাতে কিন্তু মনে করতে হবে যে আমরা রুলস রেগুলেশন ফলো করব দেশের, আমরা রুলস রেগুলেশন ফলো করব কোম্পানির, এবং আমরা নৈতিকভাবে এই জিনিসগুলোকে বাস্তবায়ন করবো আমাদের জীবনে। এটা আমি মনে করি যে যারা এগুলি করতে যাবে এগুলি কিন্তু তারা টিকবে। কিন্তু এক্ষেত্রে আরো জড়িয়ে যাওয়ার যে বিষয়গুলি আছে সেটা হচ্ছে ইমার্জেন্সি যখন সে এখানে টাকা পায় না, মাত্র সে 100 টাকা সে জয়েন করলো, সে মনে করেন প্রোডাক্ট কিনলো, তারপরে সে পাচ্ছে 100 টাকা, সে কিন্তু উদ্বুদ্ধ হয় না। কিন্তু অন্যান্য কোম্পানি দেখা যাচ্ছে তাকে প্রলোভন দিচ্ছে যে তোমার প্রতি মাসে কাজ করতে হবে না, তুমি শুধু লোক জয়েন করো, দেখা যাচ্ছে তুমি এত টাকা পাইবা, হয়তো এরকম হইতে পারে। এই জিনিসগুলি তাদেরকে কনভার্ট করে নিচ্ছে, এটা মেইন জায়গা থেকে তাদেরকে দূরে সরে ফেলাচ্ছে, এরকম কিছু। এটা অনেকগুলি কারণের একটা কারণ। আরেকটা হচ্ছে যে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানের সাথে সে সম্পৃক্ত হলো, তার একটা গোল সেট করে যে আমি এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে হলে আমাকে এই কাজগুলি করতে হবে, কোম্পানি সম্পর্কে জানতে হবে, প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, সিস্টেম সম্পর্কে জানতে হবে, এবং এটার যে চ্যালেঞ্জ গুলো এটা জানতে হবে, এবং আমি কত দূর যাব, আমি কোথায় কখন গেলে সাকসেসফুল হব, এটা আমাকে জানতে হবে। আর এখানে হচ্ছে কোনো ফোর্স নাই। কোনো লোক যদি জব করে, সে 3 মাস পর্যন্ত স্যালারি পাচ্ছে না, 6 মাস পর্যন্ত স্যালারি পাচ্ছে না, এরপরেও কিন্তু সে করতেছে। কিন্তু এখানে তো হচ্ছে ইজি এন্টার ইজি এক্সিট, কোনো ফোর্স নাই, এই কারণেও কিন্তু মনে করেন কেউ এটাকে ওইভাবে নিচ্ছে না। আর একটা জিনিস হচ্ছে এটা যে আমাদের যে একটা কালচার, যে আমরা মনে করি যে জব আমরা করব, যে জবটা কিন্তু আমাদের দীর্ঘদিন, মানে আমি লেখাপড়া শিখবো, কোন সাবজেক্টে চাকরির ডিমান্ড বলো, আমি ওই সাবজেক্টটা চয়েস করবো যেন বেশি ইনকাম করতে পারি, এবং ওই অনুযায়ী আমি কিন্তু চাকরি খুঁজবো। তাহলে দেখা যাচ্ছে যে আমাকে মাস্টার্স কমপ্লিট করতে 25 বছর থেকে 30 বছর যাচ্ছে, আরো 10 বছর যাচ্ছে আমার ফটোকপি মনে করো চাকরি খোঁজা, এটা এভাবে কিন্তু আমরা অনেকে কিন্তু সময়গুলি লস করছি জীবনে। কিন্তু যদি আমরা আজকে লেখাপড়ার পাশাপাশি যদি এটাকে বুঝি, শিখি, জানি, কারণ এর পাশাপাশি কিন্তু আমরা এটাকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে, একটা প্রফেশন হিসেবে, একটা ক্যারিয়ার হিসেবে কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড এবং ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা কিন্তু এটাকে গ্রহণ করতে পারি, এবং আমাদের নেক্সট জেনারেশনকে এটার সাথে উদ্বুদ্ধ করতে পারি। অবশ্যই লেখাপড়া বন্ধ করে না, অবশ্যই জব বন্ধ করে না, অবশ্যই ব্যবসা বন্ধ করে না, জাস্ট একজন কনজিউমার হিসেবে প্রোডাক্টগুলো ইউজ করুক, এবং সে শিক্ষক আস্তে আস্তে ধীরে ধীরে আগাক। এবং এর মধ্যে প্রথম 3 মাস থেকে 6 মাস সে যখন স্যাটিসফাই হলো, আস্তে আস্তে সে শেয়ার করুক। তাহলে হবে কি, যেহেতু সে বিজনেস করলো ওয়ার্ল্ড ওয়াইড, আস্তে আস্তে সে বিভিন্ন লোকদের সাথে সম্পৃক্ত হবে, শিখবে, জানবে, তার ক্যাশ ফ্লো কিন্তু হবে, এবং আস্তে আস্তে কিন্তু সে অন্তত প্রোডাক্ট গুলি কিভাবে ফ্রি পাবে এটার মধ্যে আসতে হবে। 1300 পয়েন্ট বাংলাদেশে করতে হয়, সিঙ্গাপুরে 50 পয়েন্ট করতে হয়, আমেরিকা, কানাডা এবং ল্যাটিন আমেরিকাতে 30 পয়েন্ট করতে হয়, তার মিনিমাম বোনাসের জন্য। মিডল ইস্টে 100 পয়েন্ট করতে হয়, মালয়েশিয়াতে 100 পয়েন্ট করতে হয়, ইন্ডিয়াতে 1000 পয়েন্ট, ফিলিপিনে 1000 পয়েন্ট। এই যে যার যেখানে টিম আছে তাদেরকে এই জিনিসগুলো শিখাবে, যাতে অন্তত এই প্রোডাক্টগুলি যখন সে ফ্রি পাবে, তখন সে কিন্তু তার বোনাসগুলি মেনটেন হবে, এবং তার টিমের লোকগুলিকে সে এগুলি শিখাবে। এটা একটা জার্নি। তবে আমি মনে করি
1 থেকে 2 বছর সে তার বিজনেসের একটা বেস তৈরি করতে পারবে, ক্যারিয়ারের একটা বেস তৈরি করতে পারবে। যখন বেস তৈরি হয়ে যাবে, যখন সে শিখবে জানবে, তখন অটোমেটিকলি কিন্তু তার ফ্লোটা, তার কনফিডেন্সটা কিন্তু আসবে এবং সে ইন্ডাস্ট্রির জন্য স্টেপ বাই স্টেপ তখন কিন্তু সে ডেভেলপ করতে পারবে। জি, ধন্যবাদ হারুন ভাই। হারুন ভাই, স্পেসিফিকলি যদি আমাদেরকে একটু উত্তর দিতেন যে আমরা তো বিভিন্ন কোম্পানির শুনি যে অনেকেই বলে যে তুমি 6 মাস কাজ করো, তো 6 মাসে দেখা যাচ্ছে তার মোটামুটি ভালো আর্ন করতে পারবে। অনেক সময় দেখা যায় 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত অফার করা হয়, যে কোনো কোনো মার্কেটিং প্ল্যানে দেখায়। তো আসলে স্পেসিফিকলি ডিএক্সএন এ একটা ক্যারিয়ার তৈরি করার জন্য একজন মানুষকে বা একজন মেম্বারকে কত বছরের প্ল্যান করা উচিত, মানে প্ল্যানটা আসলে কত বছরের হওয়া উচিত? আমি একটা কথা বলবো এখানে, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো দেশের বা যে কোনো মানুষের জীবনে একটা প্ল্যান থাকা দরকার। এটা আমি বলবো পঞ্চবার্ষিকী প্ল্যান। এটা অন্তত 5 বছরের একটা প্ল্যান সবাই থাকা উচিত। প্রথম পার্ট টাইম তার যে যে কাজ করতেছে এই কাজের পাশাপাশি বেসটা হবে 2 বছর এবং সাকসেসটা হইতে হবে সর্বোচ্চ 5 বছর। 5 বছর এটা দরকার, এখন 5 বছর হওয়া সম্ভব। তবে একটা কথা আমি এক্ষেত্রে বলতে চাচ্ছি, সাকসেসের বিষয়ে একটা কথা আছে যে সাস্টেনেবল সাকসেস, স্টেবল সাকসেস। এটা কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে স্টেবিলিটি অথবা সাস্টেনেবিলিটি। যে কোনো সাকসেস, আমি আজকের জন্য সাকসেস হলাম, আমি 5 লক্ষ টাকা ইনকাম করলাম, এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে আমি মোবাইল বন্ধ করি আর আমি নিরুদ্দেশ হয়ে গেলাম, এটা কিন্তু না। এক সময় কিন্তু আপনি দেখা যাচ্ছে যে মনে করেন 10 লাখ টাকা ইনকাম করলেন, কিন্তু আমার ইনকামটা সাস্টেনেবল কিনা এবং আমি স্যাটিসফাই কিনা। এই স্যাটিসফাইয়ের ক্ষেত্রে যে আমি কোন বাড়িতে থাকবো, কোন ধরনের লাইফ লিড করব, কোন গাড়ি চালাবো, এটা কিন্তু না। খুব সিম্পল, সিম্পলিসিটি এন্ড স্টেবল লাইফ। আপনি যদি জানেন যে আপনি অ্যাসেট নির্মাণ করলেন, আপনি ক্যারিয়ার ডেভেলপ করলেন এবং মাস শেষে 2-3 লক্ষ টাকা যদি আপনার ইনকাম লেভেল আসে, 2 লক্ষ 1 লক্ষ টাকাও যদি আসে, আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যে বাংলাদেশে এবং অন্যান্য দেশে যে একটা মানুষ যদি এমবিএ করে বা মাস্টার্স করে এবং সে যদি তার ক্যারিয়ার শুরু করে, সেক্ষেত্রে কিন্তু তার আমার মনে হয় 25-30 হাজার টাকা তার ইনকাম শুরু হয়। যখন তার 2 বছর বা 5 বছর অভিজ্ঞতা হলো, তখন তার ইনক্রিমেন্ট থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটি সহকারে হয়তোবা যদি তার হয়তো 50,000 1 লাখ টাকা হইলো, কিন্তু সে যদি জব করে, জব ছেড়ে দেয় বা কোম্পানি কোনো কারণে ফল্ট করে, সে কিন্তু জিরো। তো ডিএক্সএন আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারা আজকে আমি আগেই বলছি যে যে কাজ করতেছে এটা ঠিক রাখবো আগে বেসিক্যালি। এর পাশাপাশি এটা পার্ট টাইম হিসেবে নিয়ে যদি কেউ ক্যারিয়ার হিসেবে নেয়, 2 থেকে 5 বছর এনাফ আমি মনে করি। তবে এই কথাগুলি কিন্তু আমি আগেই প্রথমেই বলছি যে আমি শিখি নাই, আমি বলছি আমার পয়েন্ট অফ ভিউতে, এবং যে আমরা থেকে থেকে শিখলাম, আমরা যেগুলি শিখছি এখন বলতেছি আমাদের যেগুলি ব্যর্থতা, এগুলি কিন্তু অন্যের জন্য সফলতা। কারণ আমি সেক্ষেত্রে বলবো যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমি দেখলাম যে ডিএক্সএন যেমন সৌদি আরব একটা গুরুত্বপূর্ণ দেশ, যেখানে মহিলারা 2 বছরে 2 জন মহিলা কিন্তু মাত্র 2 বছরে কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর হলো। তাহলে যেখানে মহিলারা ড্রাইভিং করতে পারে না, যেখানে মহিলারা অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, তো সেক্ষেত্রে কিন্তু আজকে তারা এটা প্রুভেন অলরেডি, এবং কখন, এই প্যান্ডামিক টাইমে। তার মানে এর আগে আপনারা জানেন 15th অ্যানিভার্সারিতে আমি মিস্টার লাজলো কস্কোকে বাংলাদেশে রিকোয়েস্ট করছি যে প্রমাণ করার জন্য বাংলাদেশ 15 বছরের মার্কেট, আর মিস্টার লাজলো 5 বছরের নিচে মনে করেন সে ক্রাউন অ্যাম্বাসেডর হলো। কিন্তু এখন কিন্তু এটা ব্রেক করলো রেকর্ড, যে অলরেডি 2 বছরে কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া সম্ভব। তো আমি এই জন্য বলতে চাচ্ছি 2 থেকে 5 বছর, কারণ আজকের ডিএক্সএন এখন 15 বছর আগে, 27 বছরের আগে ডিএক্সএন আর কিন্তু এখন এক না। এখন কিন্তু দেখা যাচ্ছে যে কে কখন, মানে কখন কোন টিমে কখন কোথায় হচ্ছে, আপনি লিংক দিচ্ছেন, আপনি পৃথিবীর কোন দেশের স্পিকারের বক্তব্য আপনি জয়েন করবেন, কোন ট্রেনিং এ জয়েন করবেন, কোন দেশের ফেসবুকে লাইভ দেখবেন, কোন দেশের কোন প্রোগ্রাম দেখবেন, সব আপনি ডিসাইড করবেন। টেকনোলজি আপনার হাতের মধ্যে, এটা ইজি, এখন ইজি। কারণ 7 বিলিয়ন প্লাস লোকজনকে কিন্তু একটা জায়গায় নিয়ে আসছে টেকনোলজির মাধ্যমে উইথ গ্লোবালাইজেশন। জি এটা জি পারফেক্ট, যে ইমপ্লিমেন্টেশনটা, যে ফ্লেভারটা, এটা ডিএক্সএন এর মাধ্যমে সম্ভব। জি জি হারুন ভাই, আমরা তাহলে স্পেসিফিকলি একটা জিনিস জানতে পারলাম, সেটা হলো যে আসলেই
সফলতার শর্টকাট কোনো রাস্তা নাই। আপনাকে সুনির্দিষ্ট আপনাকে ২ থেকে ৫ বছরের প্ল্যান অবশ্যই করতে হবে। অবশ্যই। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে, এই যে আমাদের যে ২ থেকে ৫ বছরের একটা জার্নি, নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং এর যে ২ থেকে ৫ বছরের এই জার্নিতে আসলে কি, কি চ্যালেঞ্জ গুলো আসতে পারে এবং এই চ্যালেঞ্জ গুলো আমরা কিভাবে ফেস করব? এর প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকল নেটওয়ার্কাররা তারা অনেক চ্যালেঞ্জ ফেস করতেছে, বিশেষ করে ফ্যামিলিকে সময় দিতে পারছে না। আমরা আহ, আসলে আমরা জীবনে অনেক কিছু অর্জন করছি, আবার অনেক বিষয় কিন্তু আমরা জীবনে লস করছি, হারিয়ে ফেলছি, যেটা অপূরণীয়। এবং এটা কিন্তু আসলে করছি দেশের জন্য, মানুষের জন্য, এবং মনে করেন আপনার টিমের জন্য, এবং সবাই, আমি মনে করি সকল লিডার এগুলি। কারণ এটা একটা, যখন আপনি আপনার প্রয়োজন, আপনি গ্রো হইতে যাবেন, চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাবেন, সাকসেসফুল হইতে যাবেন, তখন কখনোই শর্টকাট নাই, স্পেশালি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে এই কারণে চ্যালেঞ্জ হলো যে অন্যান্য সকল অর্গানাইজেশনে একটা প্রাতিষ্ঠানিক রুলস রেগুলেশন আছে, যে সে যদি জব করে, যদি সে এই আজকে না আসে, তার স্যালারি কাটা যেতে পারে, সে টার্মিনেট হওয়ার সম্ভাবনা আছে। যদি কখনো কোনো অর্গানাইজেশন, কোনো গভর্নমেন্ট, মানে পুলিশ প্রশাসন আছে, বিভিন্ন ভাবে কিন্তু তাকে কিন্তু আইনের আওতায় আনতে পারছে। কিন্তু এখানে হচ্ছে কি, এখানে অবশ্যই একটা দেশের রুলস রেগুলেশন ফলো করতে হবে। আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি মানে কোম্পানির কিন্তু একটা রুলস রেগুলেশন আছে, কিন্তু আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আজকে রিয়েকশন করলাম না, কোনো মিটিং এ গেলাম না, কারো কথা শুনলাম না, আমি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। এই যে অধিক ফ্রিডমটা, এটা কিন্তু একটা মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এটা হলো একটা। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে সেটা হলো যে আপনি যখন কথা বলবেন আপনার আপনজনদের সাথে, যেমন আপনার প্রতিবেশী, আপনার ক্লাস ফ্রেন্ড, আপনার আত্মীয় স্বজন, কেউই আপনি তাকে মেম্বার বানাতে পারবেন না, কেউ আপনাকে গ্রহণ করবে না। এটা একটা চ্যালেঞ্জ। এই জন্য আননোয়িংলি কিন্তু মনে করেন অনেকের সাথে কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে। পাশাপাশি ডিএক্সএন যেমন, যেহেতু এটা প্রোডাক্ট বেসড বিজনেস, যেমন অনেকেই মনে করেন বিভিন্ন কোশ্চেন, যে প্রোডাক্টের দাম বেশি, অনেকে বলতেছে যে আপনার মানে কেউ কথা শুনে না, আবার কেউ আসে না, ফোন বন্ধ করে রাখতেছে। এগুলি সব চ্যালেঞ্জ। অ্যাকচুয়ালি এগুলি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা কর্মের পার্ট। যেমন অনেক সময় অনেকে যারা জব করে, বসের আচরণে মনে হয় যে চাকরি আজকে ছাড়ে দিবে, কিন্তু দিতে তো পারছে না। কিন্তু ওখানে তো বাধ্যবাধকতা আছে, এখানে তো অধিক স্বাধীনতা। এই জন্য অধিক স্বাধীনতা মানুষকে স্বেচ্ছাচারী করে। এই ক্ষেত্রে একমাত্র চ্যালেঞ্জ হচ্ছে যে একটা মানুষ যারা ডাইরেক্ট ইন্ডাস্ট্রি লিডার হবে, তার ভীষণ অত্যন্ত ক্লিয়ার থাকতে হবে, তার গোল থাকতে হবে, এবং সে কোন উদ্দেশ্যে করতেছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এবং কোন উদ্দেশ্যে যে কোম্পানির সাথে সম্পৃক্ত হলো, এটা তার কাছে যদি ক্লিয়ার থাকে, তাহলে সকল চ্যালেঞ্জ কিন্তু সে ওভারকাম করতে পারবে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে সে যখন, যেমন আমাদের 1300 পয়েন্ট করতে কিন্তু 5000 টাকার মতো প্রোডাক্ট তাকে ইউজ করতে হয়, তাহলে সে কিন্তু মাস শেষে কিন্তু যদি বিজনেসের স্বার্থে যায়, তাহলে সে 100 টাকা বা 70 টাকা বা 80 টাকা পায়। এটা কিন্তু তার ডিসমোটিভেট করতেছে এখানে। কিন্তু সে এটা কিন্তু জানে না যে 80 টাকাটা কিন্তু 8000 টাকা, 80,000 টাকা, 8 লক্ষ টাকা যেতে পারে ক্রমান্বয়ে। এটা হলো বিষয়। কারণ রোড ম্যাপের কাজ হচ্ছে বিশ্বস্ততার সাথে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। আরেকটা হচ্ছে, এটার আরেকটা বিষয় হচ্ছে, এখানে মানুষের বিজনেস, বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, বিভিন্ন অ্যাটিটিউডের এই মানুষগুলি, বিজনেস কিন্তু মানুষগুলি মেনটেন করা এবং তাদেরকে লিড দেওয়া, এটা অবশ্যই অনেক জ্ঞান, অনেক বইপত্র পড়তে হবে, অনেক কিছু, অনেক তাকে পোলাইটলি কিন্তু সবগুলি করতে হবে। কারণ কেউ এটা করতে বাধ্য না, কারো আমাদের জব করে না, কিন্তু মানুষ করে না কারণ সে যখন তার কাছে উপস্থাপন করা হয় এটা হচ্ছে তার সলিউশন, তার ক্যারিয়ার, তার ফিউচার, তখন কিন্তু তারা কিন্তু এটা করে। কারণ এবং আমি গত 15 বছর দেখছি ডিএক্সএন কখনো কারোর সাথে প্রতারণা করেনি। আর অনেকেই বলে যে এটা প্রতারণা, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলতেছে, ভাই আপনি নিলেন 5,000 টাকার প্রোডাক্ট বা 300 রিয়েলের প্রোডাক্ট, আপনি পেয়ে গেলেন 300 রিয়েলের প্রোডাক্ট, আপনি দিছেন বা কি, আপনি নিবেন বা কি, আপনার নিচেই বা কি মানুষ, মানে ডিএক্সএন অবশ্যই। এই জন্য হচ্ছে কি যে বোনাস এবং তার প্রোডাক্ট, এই জিনিসগুলি কনভিন্স করা, বোঝানো একটা সময়ের ব্যাপার। এটা কিন্তু অবশ্যই বুঝবে, এবং মানুষ বুঝতেছে, এই কারণে কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে। এবং পাশাপাশি মনে করেন আপনার আহ আমাদের কোম্পানি কিন্তু গ্রো হচ্ছে, কারণ মানুষ আস্তে আস্তে অবশ্যই বুঝতেছে, সাকসেস স্টোরি বাড়তেছে, সাকসেসফুল লোক বাড়তেছে, টেস্টিমনি বাড়তেছে প্রোডাক্টের সাকসেসের, এবং ক্রমান্বয়ে কিন্তু প্রত্যেক দেশের ভিডিও আছে, প্রত্যেক ভাষার ভিডিও আছে, প্রত্যেক দেশের সাকসেসফুল লোক আছে। যার কারণ হচ্ছে কি, সকল টুলস গুলি বর্তমানে ইউটিউবে আছে, ফেসবুকে আছে, এবং বিভিন্ন জায়গায়, যার কারণে মানুষ এক্সপেরিয়েন্স করার সুযোগ পাচ্ছে।
এই জন্যে যে কোনো মানুষ যদি সফল হইতে চায় তার যতগুলি ইনগ্রেডিয়েন্টস দরকার সব কিন্তু রিঅ্যাকশন আছে। এখন ডিসিশন নিবে সে কি করবে। জি ধন্যবাদ। জি, ধন্যবাদ হারুন ভাই। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। তো আমরা হচ্ছে যে আজকে যারা উপস্থিত ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের যে গেস্ট আছেন তিনি আপনাদের সাথে আরো কিছুক্ষণ শেয়ার করবেন। তো তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি যে এটা আমাদের একটা কন্টিনিউ প্রসেস। আমাদের একেক দিন একেকজন গেস্ট থাকবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই ধারাবাহিকতায় আগামীকালকেও আমাদের এক প্রোগ্রাম আছে। আপনারা সেম টাইমে 8:30টায়। অবশ্য কালকে আমি হচ্ছে গেস্ট থাকবো। আর আমাদের আরেকজন হোস্ট থাকবে। তো ডিএক্সএন এর সবারই আসলে একটা গল্প থাকে। কালকে আমি আমার গল্প শোনাবো আপনাদের কাছে, সেম টাইমে চলে আসবেন ইনশাল্লাহ। তো হারুন ভাইয়ের কাছে আমি আর আমাদের লাস্ট জানতে চাওয়া হচ্ছে যে এটা যা জানতে চাও না, এটা কোনো কোশ্চেন না। আপনি আমাদের যারা অডিয়েন্স আজকে ছিলেন, আমরা প্রায় 400+ এখানে জয়েন করেছিলাম। তখন এখনো প্রায় আমরা 300+ আছি। তো আজকের যারা অডিয়েন্স আছে যারা শুনলেন তাদের সম্পর্কে আপনার ক্লোজিং বক্তব্যটা নিয়েই আমরা আজকে প্রোগ্রাম শেষ করব। ধন্যবাদ হারুন ভাই। ধন্যবাদ। আমি প্রথমে বলছি যে আমি শুধু এই অডিয়েন্সের সাথে কথা বলি নাই, আমি কথা বলছি বাংলাদেশের 16 কোটি প্লাস মানুষের সাথে, এবং গ্লোবালাইজেশনের এই যুগে আমি কথা বলছি বিশ্বের 700 কোটি প্লাস মানুষের সাথে। কারণ আমাদের সব মানুষগুলি কিন্তু আমরা কোনো না কোনো ভাবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে সম্পৃক্ত। তো আমি শুধু এটাই বলবো যে আহ, একটা মানুষের কাছে তার একাডেমিক কোয়ালিফিকেশন আছে, সে হয়তো উনি হয়তো মনে করেন আপনার পিএইচডি করছেন, ওনার অভিজ্ঞতা আছেন, ওনার দক্ষতা আছেন, কিন্তু উনি যদি অপরচুনিটি না পান তাহলে কিন্তু উনি কোথায় ওনার এই সকল কিছু বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে ডিএক্সএন একটা রাইট প্ল্যাটফর্ম এবং এই ইন্ডাস্ট্রি একটা রাইট প্ল্যাটফর্ম। আর আমি যেটা বলবো আপনাদের কাছে সেটা হলো যে আপনারা যারা দীর্ঘক্ষণ আমার কথা শুনছেন, আমি এটা বলছি শুধু আমার অভিজ্ঞতা। আর এই 15 বছরের জার্নি আমি আমি 45টা দেশে এবং মনে করেন প্রতিদিনই আমি কিন্তু বিরতি নিই নেই, এখন পর্যন্ত নিই নেই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা অল্প সময় দেওয়া যাবে না, তবে আমি এটা বলবো ডিএক্সএন একটা সঠিক কোম্পানি, এবং এটা একটা সঠিক ইন্ডাস্ট্রির সাথে ডাইরেকশন ইন্ডাস্ট্রি, এবং এটা সঠিক প্রোডাক্ট এবং সঠিক সিস্টেম, এবং এটা একটা সঠিক টাইম এখন বর্তমানে। কারণ এটা হচ্ছে টেকনোলজির ক্ষেত্রে, কারণ সারা পৃথিবীকে ঘরের ভিতরে নিয়ে আসছে। যার কারণ হচ্ছে কি যে এটা যে কোনো জায়গায় বসে ঘরে বসে যে কোনো অবস্থা কিন্তু এই বিজনেসটা করা যায়। আপনি যদি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, আপনি যদি আপনার ফিউচারকে চেঞ্জ করতে চান, আপনি যদি আপনার ক্যারিয়ার তৈরি করতে চান, এবং আপনার নেক্সট জেনারেশনকে যদি লিগেসি হিসেবে দিতে চান, আমি বলবো ডিএক্সএন একটা রাইট প্ল্যাটফর্ম। কারণ আমি 15 বছর এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। আমি যে ঋণগ্রস্ত ছিলাম আমি ঋণ পরিশোধ করছি, আমি আলহামদুলিল্লাহ। কারণ এটা অনেক কষ্টের, এবং বর্তমানে কিন্তু আমি মালয়েশিয়াতে আছি, এবং এটা আপনারা জানেন আমি ডাইরেকশন ইন্ডাস্ট্রির মাধ্যমে এবং সঠিকভাবে কাজ করার চেষ্টা করছি। এবং এখানে আপনার ডাইরেক্ট সেলিং সেকেন্ড হোম প্যাকেজে আমি আছি, কিন্তু আপনারা জানেন সেকেন্ড হোম কারা নিচ্ছেন, কিন্তু আমি কিন্তু সাধারণ মানুষ, আমি কিন্তু ডিএক্সএন এর আমি দেশের রুলস রেগুলেশন সবকিছু ফলো করে কিন্তু করছি, এবং এই দেশের গভর্নমেন্টের কাছে কৃতজ্ঞ যারা আমাকে অনুমোদন দিচ্ছেন। এবং বিশেষ করে এবং আমি এই আমার টিমে যারা আছেন এবং যারা সারা ওয়ার্ল্ড ওয়াইড যারা ম্যানেজমেন্ট টিম আছেন, প্রত্যেক দেশের ম্যানেজমেন্ট টিমটা আমাদেরকে সহযোগিতা করতেছে বলেই আজকে আমাদের কোম্পানি গ্রো হচ্ছে। সকল লিডাররা, ইন্ডাস্ট্রির লিডার প্লাস ডিএক্সএন এর লিডার, তারা কিন্তু এই ইন্ডাস্ট্রির উপর আমাদেরকে জ্ঞান দিচ্ছেন বলে কিন্তু আমরা গ্রো হচ্ছে, ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে, কোম্পানি গ্রো হচ্ছে। সবাইকে আমি এবং আমার টিম, সর্বোপরি যারা আমার টিম, তাদের কারণেই কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসছি। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ফ্যামিলি মেম্বার, যাদেরকে আমি আসলে কিন্তু অনেক সময় দিতে পারি নাই। আমি অনেক কিছুই তারা স্যাক্রিফাইস করছে, এই জন্য তাদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা যারা আজকে এখানে আছেন, আমি বলবো একটা উজ্জ্বল আশাবাদী মন অন্যের মনও আশা সঞ্চার করতে পারে। আমি অত্যন্ত উজ্জ্বল আশাবাদী যে আপনার কাছে কিছুই নেই, আপনার শুধু জ্ঞান আছে, আর জ্ঞানও নাই, জ্ঞান তৈরি ঠিকানো হচ্ছে আপনাকে। এবং আপনার কাছে সমাজ সকল সিস্টেম কিন্তু এখানে রেডি। আপনাদের দুটি হাত যদি আমাদের সাথে সম্পৃক্ত হয়, আমরা দেশ, জাতি এবং মানবতার জন্য কল্যাণ করতে পারবো। এটা একটা রাইট প্ল্যাটফর্ম, এটা অত্যন্ত ইফেক্টিভ, এটা ডুপ্লিকেট করার মতো। এবং এই সাকসেসটা যে কোনো ব্যক্তি যাই তার ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন হইতে পারে। এবং বাংলাদেশে আমরা অত্যন্ত উজ্জ্বল আশাবাদী, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ যে একটা ভাইটাল পয়েন্ট ডিএক্সএন এর জন্য। কারণ অনেক লিডার কিন্তু আজকে বহির্বিশ্বে তৈরি হচ্ছে, এটা একটা
লিডার প্রডিউসিং ফ্যাক্টরি, এবং যারা কিন্তু আজকে অনেক টাকা ইনকাম করতেছে বাংলাদেশে যাবে, এই জন্য ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি করতেছে। এবং এই ফ্যাক্টরি করার জন্য এবং এই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আগামীতে আমি ডক্টর লিমের সাথে কিন্তু রিকোয়েস্ট করছি আমাদের যে চা এটাকে সম্পৃক্ত করার জন্য, মনে করেন আমাদের প্লাস আমাদের যেমন লেদার আছে এবং আমাদের একটা ফোর্ট আছে, যদি ডিএক্সএন বাংলাদেশে বিনিয়োগ করে এবং যদি সব পৃষ্ঠপোষকতা পায়, কারণ ডিএক্সএন এর ফ্যাক্টরি বর্তমানে মেক্সিকোতে আছে, পোল্যান্ডে আছে, ইন্ডিয়াতে 60টা ফ্যাক্টরি আছে, চায়নাতে আছে, এবং বর্তমানে দুবাই গভর্নমেন্ট ইনভাইট করতেছে, সৌদি আরবে আছে, এবং এটা বাংলাদেশেও যখন হবে ইনশাআল্লাহ আমাদের যে রিসোর্সেস গুলি আছে আমরা যদি ডিএক্সএন কে সহজ পৃষ্ঠপোষকতা দিতে পারি, আমার মনে হচ্ছে এটা দেশের সার্বিকভাবে এটা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমি এই প্রত্যাশা রাখতেছি এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভাষাগত বলতুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে কিন্তু চেষ্টা করছি যেটা, এটা আমার পয়েন্ট অফ ভিউতে, যেহেতু আমি একজন হিউম্যান বিইং, আমার পয়েন্ট অফ ভিউ এটা ভুল হইতে পারে, এটা মনে করেন আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, আমার চিন্তা চেতনা থেকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ হারুন ভাই, আজকে কষ্ট করে আমাদের মাঝে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি আপনার এই আলোচনার মধ্য থেকে আমরা হয়তো বা অনেক কিছুই নিতে পারিনি, তবে কিছু কিছু জিনিস নিয়েছি যেগুলো আমরা পরবর্তীতে ইমপ্লিমেন্ট করে আমাদের বিজনেসকে আমরা আরো সম্প্রসারিত করতে পারবো। আজকে যারা শুনলেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই আগামীকালকে আমাদের প্রোগ্রাম আছে, সেটাতেও চাইলে অ্যাটেন্ড করতে পারবেন। আমাদের প্রোগ্রামগুলো ধারাবাহিকভাবে হচ্ছে। তো এই মুহূর্তে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। তো শেষ করার আগে সবাইকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন, আসসালামু আলাইকুম।